গল্প বনফুল, লেখা নূপুর ইসলাম। পর্ব ২। আসাদুজ্জামান যখন কাজীপাড়ায় এসে পৌঁছালেন, তখন সবে মাত্র ভোরের আলো ফুটছে, কোমল নরম স্নিগ্ধ বাতাস খড়খড়ে শহরের বুকে আদর মেখে জড়িয়ে আছে। সেই আদর মাখা স্নিগ্ধ বাতাসেও কপালে তার বিন্দু বিন্দু ঘাম, গায়ে জড়ানো সাদা কালো চেক শার্টটা ঘামে লেপ্টে আছে। দেখে বিন্দুমাত্র ও বোঝার উপায় নেই, রিজার্ভ গাড়িতে এসেছে। বরং লাগছে কত শত মাইল, একরাশ ক্লান্তি নিয়ে দৌড়ে এসেছে। কিছুক্ষণ আগেই ফজরের আজান পড়েছে। তাই এলাকায় পা রেখেই আগে মসজিদে নামাজের জামায়াতে যোগ দিলেন। সবাই নামাজ পড়ে বেরিয়ে গেলেও অনেকক্ষণ সেখানেই চুপচাপ বসে রইলেন। রাতে কোকিয়া ফোন করে সবই জানানো পর তিনি অনেকক্ষণ কিছু বলতে পারেননি। স্তব্ধ হয়ে বসেছিলেন। এতদিন পর তার ছেলে তার সাথে দেখা করতে এসেছে। আসতেই পারে, বড় হয়েছে, নিজের মর্জির মালিক হয়েছে। খুবই স্বাভাবিক ব্যাপার। তবুও তার ভেতর কাঁপছে। তিনি তো কখনো এমন ছিলেন না। সাহসী, উদ্যম, শক্ত মনোবল, বাস্তবতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার সবরকম ক্ষমতা সব সময়েই ছিল তার। তবে বয়সের সাথে সাথে হয়তো সব ক্ষমতাই একসময় ফিকে হয়ে যায়, ম্লান হয়ে যায় সব বাস্তবিক জ্ঞান। আফসানার সাথে বিয়ে হয় তার পুরোপুরি পারিবারিকভাবে। বিয়ে নিয়ে আলাদা কোনো ভাবনা তার ছিল না। মায়ের উপরে ছেড়েছে, মাই তার পছন্দ মতো সব করেছে। আফসানা তখনও পড়ছিল। দেখতে যেমন ছিল সুন্দর, মার্জিত, তেমনই ছিল গোছানো। কোনো কিছুতেই তাকে হেলা করার সুযোগ নেই। মধ্যবিত্ত পরিবারের হাসিখুশি মেয়ে, যার স্বপ্ন আছে, ভালোবাসার অসীম ক্ষমতা আছে সব কিছুতে মুগ্ধ হওয়ার বিশাল আয়োজন। সেই আয়োজনে সে কখনো সামিল হতে পারেনি। প্রথম অভিযোগ, তারপর মানবিমান, তারপর সন্তানের মুখের দিকে তাকিয়ে নিশ্চুপ মানিয়ে নেওয়া। আর এই মানিয়ে নিতে নিতেই হয়তো সে হয়েছিল ক্লান্ত। সেই ক্লান্তি থেকেই সুন্দর করে তার কাছ থেকে মুক্তি চেয়েছিল। তিনি তখন চাইলেই এই ক্লান্তি ভালোবাসায় মুড়িয়ে দূর করতে পারতেন। তবে তখন তো আর এখনের মতো সব ফিকে হয়নি, তাই মুক্তি দিয়েছিল অনায়াসে। দেখাতে চেয়েছিল, যাও, গিয়ে দেখো, জীবন কখনো আবেগে চলে না, চলে বাস্তবতায়। আফসানা বুঝেছিল কি না, জানে না। তবে তিনি ঠিকই বুঝেছেন। বাস্তবতা দিয়ে জীবন চললেও সেই চলায় ভালো তো থাকা যায়, তবে শান্তি থাকে না, তৃপ্তি থাকে না আনন্দ। ভালো থাকতে হলে বাস্তবতার সাথে আবেগের ৭ রং থাকতে হয়। সেই ৭ রঙে হাজার বার রঙিন হতে হয়। আসাদুজ্জামান মসজিদ থেকে বাড়ি ফিরলেন ধীরে ধীরে। কাজীপাড়ার ৩ নাম্বার গলির একেবারে শুরুতেই মসজিদ। সেই মসজিদ থেকে বাড়ি ফিরতে সময় লাগে বড়জোর ৭-৮ মিনিট। আর আজ লাগল বেশ কিছু সময়ে। সেই বেশ কিছু সময়ও গেল এক প্রকার ঘোরের মাঝে। সেই ঘোরের মাঝেই আস্তে করে কলিং বেল চাপলেন। দরজা কে খুলবে, তিনি জানেন। এই বাড়িতে এত সকালে একজনই জেগে থাকে, সে নাবিলা। মাঝে মাঝে শেষ রাতে একটু ঘুমায়, মাঝে মাঝে একেবারেই না। মেয়েটার কিছু একটা ঠিক নেই। কি নেই, তিনি জানেন না। এক বাড়িতে থাকলেও রোকেয়ার কিছু কিছু বিষয় একেবারেই নিজের। আর সেই বিষয়ে মাঝে নাবিলা সবার আগে। তবে এইটুকু তিনি জানেন, নাবিল আর নোভার জন্মের সময় রোকেয়ার অবস্থা খুব নাজুক ছিল। টুইন বেবির সাথে টিউমারের সমস্যা ছিল। সি সেকশন হয়েছিল, সেই সাথে শেষ হয়েছিল তার মা হওয়ার সব ক্ষমতা। এখানে দেখে রাখা বা করার মতো কেউ নেই, তার মধ্যে নাবিলার নানির তখন ছেলের বউ, নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার। এখানে এসে মেয়ের পাশে থাকবেন, সেটাও সম্ভব ছিল না। তাই মেয়ে, নাতনিসহ সোজা নিজের কাছে নিয়ে গেলেন। একমাত্র মেয়ে তার, এমনি তো আর বসে থাকতে পারেন না। তবে ঘর সংসার, নাজিম তো নাজিমই। সে কবেই এই জগৎ সংসারের নিয়মে চলেছে। সে চলে তার মতো। তাই কতদিন আর বাপের বাড়ি পড়ে থাকবে।
তার মধ্যে ৩ সন্তানের দায়িত্ব। তাই বাধ্য হয়েই কিছুদিনের জন্য নাবিলাকে সেখানে রেখে আসে। নাবিলার তখন বয়স ৫-৬ বছর হবে। আর এই বয়সে হঠাৎ করে বাবা মা ছাড়া সম্পূর্ণ ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ কথা না। তার মধ্যে নাবিলা যেমন মায়ের কলিজা, তেমনি মা ছিল তার পুরো দুনিয়া। এই দুনিয়া ছাড়া থাকা এই ছোট্ট মেয়ের জন্য ৪টি খানি কথা না। তবে তার নানি বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে সেই দুনিয়ায় বাঁধন কেটেছিলেন। কোকিয়া ভেবেছিল নিজে একটু সুস্থ হোক, নোভা আর নাবিলা একটু ঝরঝরে হোক, তারপরই নিয়ে আসবে। তবে সেই আশা আর হয়ে ওঠেনি। না, কোকিয়া নাজিম চায়নি। তারা বছর ঘুরতেই ঘরের মেয়ে ঘরে ফেরাতে চেয়েছিল। তবে যেদিন নাবিলাকে ফেরানো যায়নি, তার একটাই কথা ছিল, নানুর কাছেই থাকবে। নানুরও তখন যান নাবিলা। সেও ছাড়তে চায়নি। প্রথম কেউ তো মাথায় ঘামায়নি। ভেবেছিল থাকতে চাইছে, থাকুক। একটু বুঝো হলেই নিয়ে আসা যাবে। নিজের বাড়ি ঘর ছেড়ে আর কতদিন থাকবে। তবে সেই বুঝো নাবিলার কখনো আসেনি, হয়তো ইচ্ছে করেই আনেনি। বাবা মায়ের উপর তখন তার গাঢ় অভিমান। সেই অভিমানে পাহাড় এতটাই শক্ত করেছিল যে ঈদ গেছে, জন্মদিন গেছে, আরও গেছে কত কত অনুষ্ঠান। তবুও সে একদিনের জন্য এই বাড়িতে পা রাখেনি। আর যখন রেখেছে, আসাদুজ্জামানের কাছে স্বাভাবিক লাগেনি। তবে কখনো আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেসও করেনি। আজও করে না। কেন মেয়েটাকে নিয়ে হাজার কথা হয়, কেন মেয়েটার বিয়ে বারবার ভাঙে, কেন মেয়েটা আর ৫-১০টা মেয়ের মতো স্বপ্ন বুনে না, কেন খালিদের মতো ছেলে বয়সে বড় হওয়া সত্ত্বেও আস্তে করে চোখ নামিয়ে নেয়। কেন লেখাপড়ার মাঝামাঝি সময়ে হঠাৎ করেই এখানে নিয়ে আসা হয়েছিল। প্রথম অবশ্য খুব জানতে ইচ্ছে করত। তবে এখন আর করে না। সব কিছু জানতে নেই। তবে মেয়েটা যখন রাতে আস্তে করে এসে গায়ে কাঁথা টানে, বাতি নেভায়, তার গায়ের চাদর, জুতো, চশমা, অগোছালো ঘর গুছিয়ে রাখে, তখন ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তোর কিসের কষ্ট, বলতো মা? তোর এই বড় চাচা সব ঠিক করে দেবে। তবে বলা হয় না। এত আবেগ তিনি দেখাতে পারেন না। পারে না বলেই আজ তার সবথেকেও কেউ নেই। এই যে এত মানুষ, এই মানুষের মাঝে একেবারে নিঃসঙ্গতার চাদরে মোড়ানো একেবারে নিঃস্ব একটা মানুষ। তাই সেই নিঃসঙ্গতার চাদর জড়িয়ে ক্লান্ত শরীর নিয়েই দরজার সামনে দাঁড়াল। কলিং বেল দিতে দেরি, তবে নাবিলার দরজা খুলতে দেরি হল না। তিনি দেখে হালকা হাসলেন। হেসে ভেতরে এলেন। সব সময়ের মতো কিছুই বললেন না। নিজের মতো রুমে চলে এলেন। এসে আগের মতোই চুপচাপ বসে রইলেন। নাবিলা এলো তার কিছুক্ষণ পরেই। হাতে তার বরফকুচি মেশানো শরবতের গ্লাস। বড় চাচা চা কফি কম খান, তবে লেবু চিপে এই বরফের হালকা মিষ্টির শরবত, এটা তার ভীষণ পছন্দের। সেই পছন্দের জিনিসটাই নিশ্চুপ পাশে রাখল। নাবিলার চোখ মুখ শান্ত। শান্ত হলেও তার অবস্থা খারাপ। দাঁতের ব্যথা আবার শুরু হয়েছে। সেই দুপুরে ওষুধ খেয়েছিল, সেই ঔষধের কাজ হয়তো শেষ হতেই আবার ব্যথার জায়গায় ব্যথা ফিরে এসেছে। তাই আর দাঁড়াল না। শরবতের গ্লাস রেখেই চলে এলো। এসে আগের মতো খাটে শুয়ে পড়ল। জীবনের জ্বালা একদিকে, এই দাঁতের যন্ত্রণা আরেক দিকে। সেই পড়া থেকে উঠল একেবারে নাবিলের ডাকে। উঠেই আর ডানে বামে কথা নেই। তার এক কথা, এখনই ডাক্তারের কাছে যাবে। নাবিলা আর কথা বাড়ায়নি। চুপচাপ রেডি হয়ে বেরিয়ে এসেছে। সেই আসার সময় আবার বড় চাচার রুমের দিকে তাকাল। এখনও আগের মতোই দরজা খোলা। সেই খোলা দরজার ভেতর চুপচাপ বসে আছেন তিনি। এত বছর পর ছেলের মুখোমুখি হওয়া সহজ কথা না। যত বাস্তববাদী মানুষই হোক না কেন, জীবন সব সময় বাস্তবতায় চলে না। এই যে বুকের বাপাশে হৃদয়, এই হৃদয় চলে সম্পূর্ণ তার নীতিতে। আর এই নীতির কাছে দুনিয়া সব যুক্তি ঘায়েল।
অবশ্য তার ছেলেও এখনও ঘুম থেকে উঠেনি। মা সকালে আসমানি খালাকে ডাকতে বলেছিল, তবে চাচা শুনে শান্তভাবে বলেছেন, এত দূর থেকে এসেছে, ঘুমাক। ডেকে তোলার প্রয়োজন নেই। এরপর আর কেউ মাথা ঘামায়নি। বড় চাচার ছেলে নিজের মতো ঘুমাচ্ছে, বাবা এখনও ফেরেনি। মা আছে, মায়ের মাথা ব্যথা নিয়ে। কি করে মেয়ের একটা গতি করবেন। নোভা উঠেই ভার্সিটিতে দৌড়। লেখাপড়া করুক আর না করুক, সেজেগুজে প্রতিদিন তার যাওয়া চাই। নাবিল অবশ্য ক্লাস করে কম, তার আড্ডা বেশি। আড্ডা বেশি হলেও এই ছেলে পড়া লেখায় ভালো। রেজাল্ট নোভার চেয়ে 1000 গুণ ভালো। ভালো হলেও আজ পেয়েছে সুযোগ, তাই ভার্সিটিতে যাওয়ার আর কোন নেই তালবাহানা। আর এই এত কাহিনীর মাঝে চাচা এখনও আগের জায়গায় থমকে আছেন। নাবিলা দেখে নাবিলকে বাইক বের করতে বলে বড় চাচার রুমের দিকে এগিয়ে গেল। গিয়ে পর্দা টানল, জানালা খুলল। সেই সকালের পানসে শরবতটা হাতে তুলে দিতে দিতে বলল, এত সংকোচ, জোরতার প্রয়োজন নেই তো। সে তোমার ছেলে। 1000 দূরে থাক, 1000 চোখের আড়ালে থাক, দেখেই সোজা জড়িয়ে ধরবে। ধরলেই এই যে আমাদের বুকের বাপাশের হৃদয়, এমনিতেই মিলে যাবে। আর এই অনুভূতির মিলনে কোনো শব্দের প্রয়োজন নেই। উহুম, একদম নেই। ঘড়ির কাঁটা তখন দুপুর 12টার ঘরে। অপূর্ব তার ঘাড়ছোঁয়া ভেজা চুলগুলো পেছনে স্লাইড করতে করতে বারান্দায় এসে দাঁড়াল। গা খালি, নিচে ফিটিং হয়ে থাকা অফ-হোয়াইট সুইট প্যান্ট। বিন্দু বিন্দু পানি এখনও পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে। তার হাজারো বদ অভ্যাসের মাঝে এটাও অনায়াসে সামিল হয়ে আছে। গোসল করে তোয়ালে নিচে প্যাঁচানো ছাড়া আর তেমন কোনো কাজে লাগায় না। এমনি কিছুক্ষণ ঘুরে বেড়ায়। তাড়াহুড়ো থাকলে এই ভেজা শরীরেই টি-শার্ট, প্যান্ট জড়িয়ে বেরিয়ে যায়। তখন ভেজা কপাল ছোঁয়া চুলগুলো মাথায় এলোমেলো হয়ে দুলতে থাকে। প্যান্ট, টি-শার্ট থাকে ছোপ ছোপ ভেজা হয়ে। সেই ভেজা কাপড় নিয়েই দুনিয়া অনায়াসেই ঘুরে বেড়াতে পারে। লাজলজ্জা, সংকোচ, জোরতা তার মধ্যে কম বলাই চলে। ছোটবেলায় ছিল, তবে বড় হতে হতে সবই গায়েব হয়ে গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। বরং সেই ছোপ ছোপ ভেজা প্যান্ট নিয়েই বারান্দার গ্রিলের কাছাকাছি গিয়ে দাঁড়াল। ঘড়ির কাঁটা 12টার ঘরে হলেও দুপুরের কড়া রোদ নেই। আকাশ মেঘলা। শরৎ, হেমন্তে এমন হুটহাট আকাশের মুড চেঞ্জ হয়। তবে নিয়মের বাইরে গিয়ে মৃদু বাতাস বইছে। এমন মিঠে মিঠে বাতাস হয় বসন্তকালে। এমন সিজনেও হয় কি না, অপূর্ব ঠিক তালগোল মেলাতে পারে না। না পারাই স্বাভাবিক, এক তো এক দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন আরেক দেশ। তাছাড়া সিজন তার রূপ প্রতিনিয়ত বদলায়, যেমন বদলায় মানুষ। অবশ্য সময়ের সাথে পরিবর্তন হওয়াই স্বাভাবিক। বরং যারা না বদলায়, তারাই আটকে যায়, পেছনে পড়ে যায় দুনিয়ার রং বদল। এই যে যেমন বদলেছে সে। ছোটবেলা থেকে ছিল ননির পুতুল টাইপের। মায়ের আদরের দুলাল। সেই দুলাল মায়ের আঁচল ছেড়ে একা একা পথ চলার জার্নি চলছে তো চলছে। অবশ্য এই চলার সময় ফুরিয়ে এসেছে। তার মা আদরের দুলালকে আবার আঁচলে বাঁধতে চাইছেন। তবে এবার নিজের না, অন্যের। তাই অপূর্ব শেষ ইচ্ছে হিসেবে কিছুদিন ঘুরবে ফিরবে। তবে তার সমস্যা হল, কোন জায়গায় যাওয়ার পর পেছনের কারো সাথে যোগাযোগ রাখে না। যেই কয়দিন ঘুরবে, সব যোগাযোগ বন্ধ। তাই এবারও তার বাইরে যাওয়ার কথা ছিল না। তবে কাল এত খোঁজাখুঁজি করেও যখন বাড়ি পাচ্ছিল না, তখন মাকে ফোন দেয়। মা শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। সে সব সময় চাইত, এই পেছনের জীবনের কারো সাথে তার যোগাযোগ না থাকুক। অবশ্য সে ভাবে কখনো নিষেধ করেনি। তবে বাবার সাথে যখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করল, তখন তার নাজুক হাত দুটো ধরে বলেছিল, এই পৃথিবীতে এক এক মানুষ, এক এক রকম। আমি এক রকম, তোমার বাবা আরেক রকম। স্বাভাবিক, পৃথিবীতে কেউ কারো মতো হবে না। তবে ভালো মানুষের গুণ কি জানো?
তারা তাদের প্রিয় মানুষের জন্য সব করতে পারে। হাজার কষ্টের মাঝেও মুখে হাসি ফোটাতে পারে। হাজার কাজের মাঝেও পাশে থাকতে পারে, ভরসা দিতে পারে। তবে তোমার বাবার এই গুণ নেই। সে সব কাজে দক্ষ, নিপুণ। তবে সম্পর্কের ক্ষেত্রে বড়ই আনাড়ি। আর সেই বাবার রক্ত তোমার শরীরে। এই দুনিয়ায় সব খণ্ডানো যায়, তবে রক্ত না। কিন্তু রক্তে চেয়েও আরেকটা জিনিস বড়। সেটা কি জানো? সেটা ভালোবাসা, যত্ন। যেই ভালোবাসায় যত্নে রক্তের সব দোষ মুছে ফেলা যায়। তাই আমি চাই না তোমারা মাঝেও এই গুণ আসুক। তুমি হবে তোমার মায়ের মতো। আর এই হওয়ার প্রথম ধাপ হল বাবার কাছ থেকে অনেক অনেক দূরে থাকা। তুমি কি তোমার মায়ের জন্য পারবে বাবা? অপূর্বের বাবার প্রতি টান ছিল, তবে বাবার ভালোবাসায় যে কাঙাল হওয়া, সেটা কখনো হওয়ার সুযোগ পায়নি। বাবা ছুটিতে বাড়িতে আসতেন। ছেলে ঠিক মতো পড়ছে কি না, স্কুলে যাচ্ছে কি না, নিয়ম করে খোঁজ খবর নিতেন। কি লাগবে না লাগে সব সময় মতো হাজির করতেন। তবে কখনো টেনে মাথায় হাত বুলিয়ে মায়ের মতো বলেনি, বাবাটা একটু বুকে আয়ত। তোকে জড়িয়ে না ধরলে বুকটা কেমন খা খা করে। এই যে এত ব্যস্ত থাকি, তোকে না দেখলে অস্থির লাগে। তবুও সেই দিন মায়ের প্রশ্নের উত্তর সে দিতে পারেনি। মাও আর কখনো কিছু বলেনি। তবে যোগাযোগ ঠিক বিচ্ছিন্ন হয়েছিল। অবশ্য বিচ্ছিন্ন হওয়ার তার তেমন কিছু আসে যায়নি। তখনও সে ঠিকমতো স্কুলে গিয়েছে, নিয়ম মতো পড়তে বসেছে। যা যা দরকার ঠিকঠাক সব পেয়েছে। বাবা তো শুধু তাকে এগুলোই দিয়েছে, সেগুলো ঠিক মতো পাচ্ছে। তো ব্যথাটা হবে কোথায়? তবে রক্ত আসলেই খণ্ডানো যায় না। সেই 8 বছরের অপূর্ব না বুঝলেও এই পূর্ণবয়স্ক অপূর্ব ঠিক বুঝে। তাই মা ভেবেছে এবারও হয়তো কোথাও ঘুরতে গেছে। তবে যখন শুনল, তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কোনো বাড়তি কথা বলেনি, কখনো বলেও না। তার মা তার কাছে বন্ধুর মতো। যখন যতটুকু দরকার, ঠিক ততটুকুই পাশে দাঁড়িয়ে যায়। এমনকি তার প্রথম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মায়ের জন্য। কেননা এই বয়সে এসেও তিনি প্রাণোচ্ছল, চঞ্চল। তার বন্ধুদের সাথে মিলে একসাথে ট্রেকিংয়ে গিয়েছিল। মা, ছেলের এই অসম্ভব সুন্দর বন্ডিংটাই সকলের মন ছুঁয়ে গিয়েছিল। তাই সব সময়ের মতো না চাইতেও মা কোন রাগ করেননি, জেদ দেখিয়ে ফোন কেটে দেয়নি, বরং সুন্দর করে বলেছে, মেসেজে ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন করবে না। যদি করেছ, এসে কান মলে দেব। অপূর্ব হাসল। হেসে বারান্দা থেকে ভেতরে চলে এলো। আসার আগে এপাশ ওপাশ ভালো করে তাকাল। গলির শেষ মাথায় বাড়ি। দেখার মতো তেমন কিছু নেই। তবে সে দেখার চেষ্টা করেছিল অন্য কিছু। তার গাঢ় ঘুমের রেশ কেটেছিল টুংটাং মিষ্টি একটা শব্দে। শব্দটা খুবই ক্ষীণ, কিছুক্ষণ পরপর নিজ ছন্দে টুংটাং করে বেজে উঠছে। এই যে কিছুক্ষণ পরপর এখনও বাজছে। তব ঘুমের মাঝে সেই শব্দটা তার কাছে লেগেছিল ঘোরের মতো। মনে হচ্ছিল অজানা কোনো রাজ্যের খোলা বারান্দায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। গায়ে লাগছে মিষ্টি বাতাস, ফুলের সৌরভ, পাখির কিচিরমিচি আর বারান্দার কোণে উইং চাইমের মিষ্টি সুর। সেই সুরে বিভোর হয়ে তার চমৎকার একটা ঘুম হয়েছে। অবশ্য নানান জায়গায় ঘুরতে ঘুরতে জেট লেগ, জার্নির ক্লান্তি, অচেনা জায়গার অস্বস্তি কখনো তাকে কাবু করতে পারে না। বরং যে কোনো জায়গায়, যে কোন পরিস্থিতিতেই অনায়াসেই ঘুমাতে পারে। তাই এখানেও না হওয়ার তেমন কারণ নেই। তবে ঘুম আর শান্তি, স্বস্তির মাঝে তফাত আছে। আজকের ঘুমটা ছিল অন্যরকম। তাই অন্যরকম হওয়ার কারণটাই খুঁজল। তবে এক বারান্দা থেকে আরেক বারান্দার কিছুই দেখা যায় না। তবে শব্দ বলেছে, লেফট বা রাইট যে কোনো একটা বারান্দা থেকেই আসছে। সে আর ভাবল না। এগিয়ে ব্যাগ ঘেটে ভেজা গায়েই একটা টি শার্ট জড়াল। তখনই দরজায় হালকা দুটো টোকা পড়ল। অপূর্ব সাথে সাথেই এগিয়ে দরজা খুলল।
আর খুলতেই ঠোঁট ছাড়িয়ে হাসল। আর এই হাসির দিকেই আসাদুজ্জামান অপলক তাকিয়ে রইল। আর তাকিয়ে রইল এই যে দেবদূরে মতো সুন্দর দেখতে নিজের সন্তানের দিকে, যে কিনা হুবহু দেখতে তার মায়ের মতো। এই যে হাসিটা, এই হাসিটাও। আর এই হাসিতে নাবিলার বলা সব কথা তার মাথা থেকে বেরিয়ে গেল। ফিরে এলো সেই আগের জোরতা, সংকোচ, অস্বস্তি। তবে তাকে অবাক করে, অপূর্ব নিজেই এগিয়ে জড়িয়ে ধরল। ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভালো আছো বাবা? শৈশবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বাবার সাথে অপূর্বর সময় কাটল চমৎকারভাবে। সেই চমৎকার সময়কে আরেক ধাপ বাড়িয়ে ঝপ করে এক পশলা বৃষ্টি ঝমঝম করে ঝরে পড়ল। অল্প কিছু সময়, বড় বড় ফোঁটার। অপূর্ব মুগ্ধ চোখে সেই বৃষ্টি দেখল, গলির হকারদের ব্যস্তভাবে দৌড়াতে দেখল এলোমেলো ভাবে কিছু চড়ুই পাখির আনাগোনা। সেই সাথে দেখল জোরতা, সংকোচ মাখা, এই যে পাশে বসা, তার বাবার ক্লান্ত চোখ মুখ। খবর শুনে হয়তো আর দেরি করেনি, সাথে সাথে ছুটে এসেছে। সারা রাত হয়তো চোখের পাতাও এক করেনি। এই যে বসে আছে, চোখে মুখে ক্লান্তি, তবে বিরক্তির ছিটে ফোঁটাও নেই। বরং এতদিন পর ছেলেকে কাছে পাওয়ার অন্যরকম এক তৃপ্তি। অপূর্ব আর রুম থেকে বের হয়নি। সকালের নাস্তা এই দুপুরের শুরুতে, এই যে রুমের সাথে লাগোয়া বারান্দা, বাবার সাথে বসে এখানেই সেরে ফেলেছে। আর সাথে ছিল সেই কিছুক্ষণ পরপর বেজে ওঠা টুংঠাং করে মিষ্টি একটা সুর। এই সুরটা যখনই বাজে, অপূর্বর মনে হয় অন্য কোনো রাজ্যে সে বসে আছে। যেই রাজ্যে ধুলোমাখা পথ নেই, ইট পাথরের দেয়াল নেই, নেই মানুষের কোলাহল। আছে যতদূর চোখ যায়, মন মাতানো গভীর সবুজ বন আর বন। আর তার সাথে কত কথা, কত স্মৃতির পাতা। অপূর্ব তো তার ল্যাপটপ পর্যন্ত খুলে বসেছে। অবশ্য যা বলার বেশিরভাগ সে নিজেই বলছে। সেই বলারও সূক্ষ্ম একটা কারণ আছে। সে খামখেয়ালি হতে পারে, তবে অবুঝ না। বাবা অস্বস্তি এত সহজে কাটিয়ে উঠতে পারবে না। না কাটানোই স্বাভাবিক। মানুষ নিজে থেকে যখন নিজের ভুল উপলব্ধি করে, এর চেয়ে বড় অনুতাপ আর কিছু নেই, নেই কোন শাস্তি। তার মা ভীষণ চমৎকার একজন মানুষ। বাবার কাছে অন্য ৫-১০টা মেয়ের মতো শাড়ি গয়না এসব কিছুই চায়নি। চেয়েছিল একটু সময়, ভরসা, যত্ন। সেই চমৎকার মানুষের কদর তিনি করতে পারেননি। তবে পারেননি বলে ১০ বছর একই বন্ধনে থেকেও তার মায়ের মতো চমৎকার মানুষকে ভালোবাসেনি, এটা ছোট্ট শৈশবের অপূর্ব বুঝতে না পারলেও এখন ঠিক বুঝতে পারে। পৃথিবীর সব মানুষ যেমন এক হয় না, তেমনি তাদের ভালোবাসার ধরনও এক হয় না। সবাই যত্নে বুকে আগলে নিতে পারে না, সবাই রংঢং করে রাগ অভিমান ভাঙাতে পারে না। কেউ কেউ থাকে শক্ত খোলসে আবৃত। সেই আবৃত ভালোবাসাকে বাবা নিজেই বুঝেনি, বুঝেছে সব হারিয়ে। তাই মা আর বুঝবে কি করে? তাই তো সব ভুলে এগিয়ে যেতে পেরেছে, বাবা এখনও পারেনি। তিনি এখনও সেই আগের আফসানাতে আটকে আছেন। বাবার যেমন মায়ের প্রতি ঘৃণা নেই, মায়েরও নেই, অপূর্বরও নেই। তারা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নিয়েছে। অপূর্ব এখানে কাউকেই জাজ করবে না। বাবা, মা, ছেলে মেয়ে সবাই একই সুতোয় গাঁথা হলেও প্রত্যেকের আলাদা সত্তা আছে। সেই সত্তাকে খুন করে মা যদি তার মুখের দিকে তাকিয়ে এই সম্পর্কে আটকে থাকত, এখন যেই ঘৃণাটা সম্পর্ক শেষ হয়েও নেই, সেটা এতদিনে ঠিক হয়ে যেত। তারা একই সম্পর্কে তো থাকত, তবে সেই সম্পর্ক তিক্ততায় ভরে যেত। একই ঘর, একই ছাদের নিচে বাবা মায়ের এই তিক্ত রূপ, কোনো সন্তানের ভালোর চেয়ে খারাপের পরিমাণটাই বেশি হয়। এক সময় দেখা যায়, তাদের তিক্ত রূপ দেখতে দেখতে তাদের উপর থেকে সন্তানের সম্মানটাই উঠে যায়। তাই সে মনে করে, সব সম্পর্কে ভালোবাসা যেমন দরকার, তেমনি দরকার সম্মান। আর এই দুটো জিনিসের একটার খামতি যদি মনে হয়, তবে সরে যাওয়াই ভালো। তাই যেই কয়দিন এখানে আছে, সে চাইছে সময়টা শুধু বাবার। এই যে জোরতা,
সংকোচের একটা দেয়াল, সেটা যেন তাদের মাঝে আসতেই না পারে। তার বাবা এগুতে পারবে না। সে জানে, ভালো করেই জানে। তাই ইচ্ছে করে নিজেই এগোচ্ছে। অবশ্য এক হিসেবে বলতে গেলে তার কাছে এমনিতেও গল্পের শেষ নেই। সে অনায়াসেই ঘুরিয়ে ফিরিয়ে হরেক রঙের গল্প করতে পারে, মানুষকে মুগ্ধ করতে পারে। তাই তার মতোই ঘুরিয়ে ফিরিয়ে গল্পের আসর জমাতে সময় লাগল না। তবে এই সময়ের মাঝে তার বাবা নিজেও অল্প স্বল্প গল্প নিজের মতো করে বলল। তার চাকরি জীবনের অ্যাডভেঞ্চারের কথা বলল। সেই সাথে বলল বর্তমান জীবনের এই যে দেওয়ান বাড়ি, এই বাড়ির গল্প। সেই গল্পগুলো অপূর্ব মুগ্ধ হয়ে শুনল। আর সেই মুগ্ধ হওয়া গল্পগুলোর মাঝে ঘুরিয়ে ফিরিয়ে একটা নাম বারবার এলো, নাবিলা। এই নামের মানুষটা যে তার বাবার খুব খুব প্রিয়, তা সে অনায়াসেই বুঝল। আর সন্তান হিসেবে কোথায় যেন একটু জেলাসও হল। অপূর্ব বাবার সব কিছু অনায়াসে বুঝলেও আসাদুজ্জামান অবশ্য অত শত খেয়াল করেনি। এই যে এত এত গল্প, এই গল্পের মাঝে তার সামনে বসা অতি ধুরন্ধর ছেলে ঠিক জেনে নিয়েছে, এই যে তার রুমের বারান্দার বাপাশে দেয়ালের ওপারে সুন্দর গোছানো আরেকটা বারান্দা আছে। যেই বারান্দার কোণে তার আজকের সকালের স্বপ্নের মতো উইং চাইমো আছে। আর সেখান থেকেই এই যে কিছুক্ষণ পরপর টুংথাং মিষ্টি একটা সুর, সেটাই ভেসে আসছে। নোভা ভার্সিটি থেকে ফিরেছে কিছুক্ষণ আগে। ফিরে কিছুক্ষণ নিজের রুমে গড়াগড়ি করল। গোসল করে পুরো কাবাট ঘেটে প্রিয় রঙের জামা গায়ে জড়াল। শ্যামলা রঙের এই এক জ্বালা, সব রং ফুটে ওঠে না। তবে এই যে সাদা রংটা ঠিকঠাক সব সময় মানিয়ে যায়। তারপর কোমরছোঁয়া ভেজা চুলগুলো ছড়িয়ে একেবারে খাবারের টেবিলে এসে বসল। বসতেই আসমানি খাবার এগিয়ে দিল। আজকে খাবারের আয়োজন ভালো। আয়োজন দেখেই বোঝা যাচ্ছে মায়ের বুকের ওজন কমে গেছে। তাই ভাতের সাথে তার প্রিয় বড় সাইজের দুটো চিংড়ি পাতে তুলে নিল একটু খাসির মাংসের ঝোল। নিয়ে আইস করে মুখে তুলতে তুলতে বলল, কাহিনী কি? আসমানিও তার মতো বলল, কাহিনী তো ভালা না। পোলা আসছে ঘুরতে। ঘুরব, ফিরব, ফেরত যাইব। নোভা হাসল। যাওয়াই কথা। এমন এক সুন্দর দেশ থেকে বুঝি কতগুলো চকপাথরের জায়গার জন্য এখানে এসে মরে পড়ে থাকবে? আসমানি নিজের মতো অন্য পাশে চেয়ারে টেনে বসল। পানের ডাবা এগিয়ে নিতে নিতে বলল, ফেরত যাওনি ভালো। চামড়া ধলা হলেই মানুষ ভালা হয় না, এক নাম্বারের গিদর। এক রাইতেই রুম উল্টা পাল্টা ফেলাইছে। নোভা এবার খেতে খেতে খিলখিল করে হাসল। তখনই অপূর্ব রুম থেকে বেরোল। কোথাও যাবে হয়তো। গায়ে জিন্স, শার্ট। তবে এর বাহিরে অন্য কোনো প্রস্তুতির লক্ষণ দেখা গেল না। এই লোক মনে হয় এলোমেলো থাকতে পছন্দ করে। অবশ্য এই এলোমেলো চুল, গায়ে ফিটিং হয়ে বসে থাকা ঘিয়ে রঙের শার্ট, গোটানো শার্টের হাতের কবজিতে বড় ডায়ালের ঘড়ি। এতেই ভীষণ ভালো লাগছে। নোভা খেতে খেতেই তাকিয়ে দেখল, দেখে বলল, শাস্তি তোলা আছে। অপূর্ব চোখ ফিরিয়ে তাকাল। তার একটু টুকটাক কেনাকাটা আছে। তাছাড়া সবাইকে কিছু গিফট করতে চাইছে। বাবা শুনেই বলল, তুমি রেডি হয়ে নাও, আমি নিয়ে যাচ্ছি। অপূর্ব অবশ্য এটাই চেয়েছিল। তার ছেলেবেলা কেটেছে বাবা ছাড়া। যখন কাছে ছিল তখনও, আবার যখন দূরে চলে গেছে তখনও। তাই এত এত স্মৃতি মাখা জীবনে বাবার সাথে কিছু সুন্দর মুহূর্তে থাকবে না, তা হয়? তাই তাকিয়ে হেসে বলল, হেই প্রিটি গার্ল, নাইস টু মিট ইউ এগেইন। নোভা ঠোঁট টিপে হাসল। হেসে বলল, থ্যাংক ইউ বিগ ব্রাদার, তবে আমিও আপনার মতো সেইম বাক্যটা বলতে পারছি না। নোভা, রাইট? হুম। অপূর্ব এগিয়ে এলো। চেয়ার টেনে স্বাভাবিকভাবেই পাশে বসল। বসে বলল, কেন, আমার ওষুধে সমস্যা সমাধান হয়নি? উহু। বরং আপনার ওষুধ খেয়ে দাঁত টাত লেগে এই যে মনিটর, এখানে ধুমছে পড়ে গেছে। অপূর্ব বিস্ময় তাকাল।
বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বলে টুকটাক সব রকমের ওষুধ তার কাছে থাকে। এটা একজ্যাক্টলি দাঁতের ব্যথার ওষুধ ছিল না, তবে সাময়িকভাবে ব্যথা কমার কথা। এমন কিছু তো হওয়ার কথা না। তাই বিস্ময় নিয়েই বলল, তাহলে তো অবশ্যই শাস্তি ডিজার্ভ করি। তো প্রিটি গার্ল, বলুন, কি শাস্তি দিতে চান? নোভা আগের মতোই হাসল। হেসে বলল, খালা, বিগ ব্রাদারকে তোমার হাতে স্পেশাল একটা পান দাও। অপূর্বর শুনে তেমন ভাবান্তর হল না, বরং গা ছড়িয়ে আরাম করে বসল। আসমানিও অপূর্বের মতো খুব স্বাভাবিকভাবে পান বানাল, বানিয়ে এগিয়ে দিল। অপূর্ব নিয়ে সাথে সাথেই মুখে নিল। নিতে নিতে বলল, আমার যদি ভুল না হয়, এটাই সেই বিখ্যাত মহৌষধ। জি। এটাই তোমার আপার প্রাথমিক চিকিৎসা ছিল? জি। গুড। নাবিল কোথায়? আপাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তোমার আপা এখনো ঠিক হয়নি? আমার আপা সব সময়ই ঠিক। 103 জ্বর নিয়েও ঠিক, মাথা ছিঁড়ে যাওয়ার মতো মাথা ব্যথা নিয়েও ঠিক, ছটফটানো দাঁতের ব্যথা নিয়েও ঠিক, আবার আপনার 2 নাম্বার ওষুধ খেয়েও ঠিক। অপূর্ব হেসে ফেলল। নোভা বিভোর হয়ে সেই হাসি দেখল। ফর্সা মুখে পান খাওয়ার কারণে ঠোঁট দুটো টুকটুকে লাল হয়ে গেছে। আসমানি খালা সবকিছু বেশি বেশি দেয়। আজও যে তাই দিয়েছে, তাতে ভুল নেই। তবে এই লোকের কোনো ভাবান্তর দেখা গেল না। নোভা একটু অবাক হয়েই বলল, আপনার খারাপ লাগছে না? অপূর্ব আবারও হাসল। হেসে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এর চেয়ে 1000 গুণ নিকৃষ্ট জিনিসও আমি খেয়েছি, ছোট আপু। যেই সব জিনিস সম্পর্কে তোমার এখনো কোন ধারণাও নেই। তাছাড়া বিদেশ ফেরত হলেই মিনারেল ওয়াটার ছাড়া হজম হবে না, এমন ভাবার কারণ নেই। নোভা ছোট আপু শুনেই মুখ ভোতা করে ফেলল। আসমানি ফিক করে হেসে ফেলল। হেসে বলল, আগেই কইছি, এই মাল পুরা ছেঁড়াবেড়া। অপূর্বর দরজার কাছে আসতেই রাতের কথা মনে পড়ল। নাবিল জুতো গুছিয়ে রাখতে বলেছিল। তার মনে নেই, থাকার কথাও না। রুমে এসে জুতোর খোঁজ তার কখনো থাকে না। তাই আশেপাশে একবার তাকাল। তাকাতেই আসাদুজ্জামান রেডি হয়ে বেরিয়ে এলো। এসে বলল, কোন সমস্যা? কাল জুতোটা এখানেই রেখেছিলাম। আসাদুজ্জামান হালকা হেসে এগিয়ে গিয়ে সুরাক খুলতে খুলতে বললেন, এখানে দেখো, কোনটা? এই বাড়িতে কোনো এখানের জিনিস ওখানে পাবে না। ঠিক যেই জায়গার, সেখানেই পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জানি, তবে আমাদের মেয়ের সেই রকম কিছু নেই। মেয়ে? হুম। নোভা? উহু, নাবিলা। অপূর্ব আবার এই নাম শুনে হাসল। হেসে বলল, ভালো। পরিচয় হয়নি? না, অসুস্থ ছিল মেবি। আসাদুজ্জামান অসুস্থ শব্দটা শুনেই বড় একটা শ্বাস ফেললেন। অপূর্ব সেই শ্বাস ফেলা দেখল। দেখে জুতো পায়ে দিতে দিতে বলল, কোন সমস্যা? উহু। তুমি কি এভাবেই যাবে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তবে কেউ কি বলেছে, তুমি খুবই উচ্ছৃঙ্খল একটা ছেলে? অপূর্ব হো হো করে হাসল। হেসে বলল, তুমি ছাড়া, মা বলে। বাকি সবাই এটার উপরই ফিদা হয়ে মরে। যাক, একদিক দিয়ে মিলল তাহলে। তা মিলে গেছে। তবে ভয় আছি। কেন? এই যে অগোছালো। কিছুদিন তোমাদের মেয়ের গোছানো রাজ্যে জায়গা হবে তো? আসাদুজ্জামান নিজেও নিজের জুতা পায়ে দিলেন। দিতে দিতে বললেন, আমার দেখা চমৎকার 2 জন নারীর মধ্যে আমাদের বড় মেয়ে একজন। তাই নিশ্চিতে থাকতে পারো। অপূর্ব আবারও হাসল। হেসে সোজা দাঁড়াতে দাঁড়াতে বলল, আরেকজনকে? আমার মা। আসাদুজ্জামানও হাসলেন। ছেলের সাথে দেখা হওয়ার পর প্রথম প্রাণখোলা হাসি। হেসে আর কিছু বললেন না। সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। অপূর্ব বিনা বাক্যে বাবার পেছনে এগিয়ে গেল। তারা যেতেই আসমানি বলল, দেখছ, বলছিলাম না গিদর। গেল তো গেল। পুরো ঘরকে জুতার ধুলাবালি দিয়ে গোসল করাইয়া গেল।
প্লেন কইরা আইছে না, চকপাথর দিয়া দৌড়ে আইছে, আল্লাহি জানে। জুতা ঝাড়া দিলে মনখানেক ধুলা এমনিই জমা হইয়া যাইব। নোভার খাওয়া শেষ, ভোতা মুখে হাত ধুতে ধুতে বলল, কিছু কিছু মানুষ অগোছানোতেই সুন্দর খালা। আসমানীয় পানের ডাবা গুছিয়ে উঠে দাঁড়াল। ধুর, এখন আবার ঘর ঝাঁটা দিতে হইব বলেই বিরক্ত মুখে এগোল। এগোতে এগোতে বলল, যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদীয় কুমারী, আর পিড়িতে বিষমধুর হারি। আর এত কোথাকার জুতোর ধুলাবালি। নাবিলা ডাক্তারের চেম্বার থেকে বের হতেই আকাশের দিকে তাকাল। যখন বেরিয়েছিল তখন রোদ ছিল না, আকাশ ছিল মেঘলা। চেম্বারের সিরিয়ালে বসে থাকতে থাকতে এক পশলা বৃষ্টি হল। এই বৃষ্টি শহরকে ভেজাতে পারে না, না পারে শরীরকে শীতল করতে। বরং এই যে শেষ দুপুরে রোদ, বরং মেঘ কাটতেই পুরো উদ্যমে ঝিলিক মেরে আছে। নাবিলা তার তুলোভরা ফুলে থাকা গাল নিয়েই গায়ের কালো ওড়নাটা মাথায় তুলে দিয়ে একটু সাইডে দাঁড়াল। নাবিল গেছে ওষুধ নিতে। অ্যান্টিবায়োটিক, সাথে হালকা কিছু ওষুধ দিয়েছে। ভারী খাবার আজ খেতে বারণ করেছে। খোঁচা টোচা লেগে আবার রক্ত বের হতে পারে। তাই আজকে কালকের দিনটা একটু সাবধানে। তখনই এক বাচ্চা তার ওড়নার কোনা টেনে ধরল। নাবিলা কিছুটা চমকে সাইডে তাকাল। ধুলামাখা গায়ে, ছেঁড়া কাপড়ে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তাকাতেই ময়লা হলুদ দাঁতে হেসে বলল, আফা, কিছু দেন না? সকাল থেকে না খাওয়া। নাবিলার কাছে টাকা পয়সা নেই, তবে নিশ্চুপ তাকিয়ে রইল। বাচ্চাটা কিছুক্ষণ ওড়না ধরে ঝাঁকাঝাঁকি করে চোখে মুখে কিছুটা বিস্ময় নিয়েই সামনে হাঁটা ধরল। পাগল টাগল কিনা সে বুঝতে পারল না, তবে দেখে তো ভালোই মনে হয়। সে নিজের মতো এগুলো, এর কাছে ওর কাছে জামা ধরে ঝাঁকাঝাঁকি করে টাকা চাইতে লাগল। নাবিলা এক পলকে সেই ছোট্ট ছেলেটার দিকে তাকিয়ে রইল। তারপর ঘোরের মতো ছেলেটার পেছনে এগিয়ে গেল। কতক্ষণ এগোল নিজেও জানে না। ঘোর ছুটল শীষ বাজার শব্দে। ডাক্তারের চেম্বার তাদের এলাকা থেকে বেশি দূরে না। 20 টাকার রিকশা ভাড়া, বাইকে 2 মিনিট। নাবিলাদের পুরনো বাসিন্দা হিসেবে অনেকেই চেনে, তাই চায়ের দোকানের আড্ডায় বসা পাশের এলাকার ছেলেদের কাছেও অচেনা না। অবশ্য নাবিলাকে চেনে তারা অন্য উপায়ে। বর্তমান কাউন্সিলরের বিরোধী পক্ষ তারা, আর খালিদের দুশ্মন। কোথাকার কে উড়ে এসে তাদের এলাকায় জুড়ে বসেছে। সেই খালিদ কি করে না করে সবই তাদের কানে আসে। এই নাবিলারটা আসবে না, তা কি করে হয়? তাই দেখেই শীষ বাজাল। এই মেয়ে বাড়ি থেকে বেরোয় না বললেই চলে। আর আজ একা, এভাবে রাস্তায় সুযোগ মিস করলে হয়? নাবিলা শীষের শব্দ শুনেই চায়ের দোকানের দিকে তাকাল। সব অল্প বয়সী ছেলে পেলে, নাবিলের বয়সের আশপাশের। এরা তাকে দেখে শীষ বাজিয়েছে, না অন্য কাউকে দেখে নাবিলা বুঝতে পারল না। তাই তাকিয়ে রইল। সেই না বোঝার মাঝেই একজন হেসে বলল, আরে, এলাকার ভাবি। এই রোদ বৃষ্টি মাথায় করে একা একা কোথায় যাচ্ছেন? কোন দরকার পড়লে আমাদের বলুন, খালিদ ভাইয়ের চেয়ে আমরা কম কিসে? একবার বিশ্বাস করে দেখেন, সার্ভিস খারাপ দেব না। নাবিলার কোনো ভাবান্তর হল না। ভালো সার্ভিস দেওয়ার কথা শুনে বুঝদারের মতো একটু মাথা ঝাঁকাল। যেন আসলেই এরা ভালো সার্ভিস দেবে, নাবিলা জানে। তাই ঝাঁকিয়ে আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল, কোথায় আছে। তখনই নাবিল বাইক নিয়ে সোজা তার সামনে থামল। থেমে বিস্ময়মাখা সুরে বলল, এখানে কি করো? আমি খুঁজে শেষ। নাবিলা হালকা হাসল, তবে কিছু বলল না। হেসে বাইকে বসবে তখনই আবার চায়ের দোকানের ছেলেদের মধ্যে একজন বাইকের সামনে ওষুধের প্যাকেট দেখে গলা ছেড়ে বলল, আরে নাবিল নাকি? বোন নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলি বুঝি? আবার কি হররে? পাগলের দৌড়া আবার পড়েছিল নাকি? নাবিল ভ্রু কুঁচকে দোকানের দিকে তাকাল। সে তাকাতেই পাশের আরেকজন বলল, আরে ভাই, জাতের 10 কথার এক কথা। পাগলদের পাগলামি কখনো ঠিক হয় না।
10% হলেও থাকে। সেই 10% যে কোনো সময় লাফিয়ে লাফিয়ে উঠে। নাবিল দাঁতে দাঁত চেপে বাইক থেকে নামল। নামতেই নাবিলা নাবিলের পিঠের শার্ট টেনে ধরল। তার ধরা দেখে ছেলেগুলো খিকখিক করে হাসল। হেসে বলল, আরে এলাকার ভাবি, আসতে দেন, দুলাভাইয়ের পাওয়ারের রক্ত গরম। আমরাও একটু দেখি এই গরমের তেজ। ব্যাস, কথা শেষ হতে দেরি। নাবিলার হাত ছাড়িয়ে হনহনিয়ে এগিয়ে যেতে দেরি হল না। আর যেতেই যা হওয়ার তাই হল। দু পক্ষের মধ্যে পুরো হাতাহাতি লেগে গেল। নাবিলা বাইকের পাশে দাঁড়িয়ে চুপচাপ সেই হাতাহাতি দেখল। আশপাশের মানুষ, চায়ের দোকানদার টেনে ফেরালেও নাবিলা আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। আর এই হাতাহাতির খবর পুরো এলাকায় বাতাসের মতো ছড়িয়ে পড়ল। খালিদ আর নাজিম এলাকায় ঢুকল এই ঘটনার কিছুক্ষণ পরেই। আর ঢুকতেই সব কানে গেল। খালিদের তেমন ভাবান্তর হল না। নিজের গায়ে যে নিজেই কলঙ্ক লাগায়, নতুন কলঙ্কে আবার তার কি বা আসে যায়। তবে নাজিম আতকে উঠল। দুনিয়ার দাড়ির চিন্তা না থাকলেও বাবা হয়ে মেয়ের চিন্তা সব বাবারই থাকে। সে তো তার বাইরে না। তাই সে ভালো করেই বুঝল এই ঘটনায় কারো কিছু আসবে যাবে না। তবে তার মেয়ের ললাটে ভোগান্তির ওজন আরেক ধাপ বাড়ল। নাবিলা ক্লান্তভাবে চেয়ারে এসে বসল। গায়ের ওড়নাটা সুন্দর করে গুছিয়ে মাথায় টেনে নিল। মুখটা শুকিয়ে এতটুকু হয়েছে, ঠোঁট দুটো শুকনো। সেই শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে ওই যে দেয়ালে লাগোয়া টিভিটা অনবরত চলছে সেখানে তাকিয়ে রইল। সে অবশ্য একা না, প্রাইভেট ক্লিনিক। তেমন ভিড়ভাট্টা না থাকলেও কিছু কিছু মানুষের আনাগোনা ঠিক আছে। তবে কেউ কারো দিকে তাকানোর ফুসরত নেই। সকাল থেকে এখন বিকেল। সন্ধ্যা হবে হবে করছে। যে নাবিলা ঘর থেকে বেরি হয় না, আর আজ সারাদিন বাহিরে বাহিরে। খাওয়া দাওয়া তো ভালোই, অন্য কিছু করবে সেই সুযোগও হয়নি। অবশ্য নাবিলাকে তেমন বিচলিত দেখা গেল না। তবে ইনজেকশনের ডোজ মনে হয় চলে গেছে। বাসায় ফিরে হালকা পাতলা খেয়ে ওষুধ খাওয়ার কথা ছিল। তা সময়মতো হয়নি। তাই ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। সেই ব্যথার গালে হাত রেখে টিভির দিকে তাকিয়ে রইল। টিভিতে অবশ্য সাউন্ড নেই, শুধু ঠোঁট নাড়িয়ে এক মহিলা বসে বসে সন্ধ্যার নিউজগুলো বলে যাচ্ছে। তখনই নাবিলার বাবা আর খালিদ হাসপাতালে এলো। খবর শুনে তারা আর বাড়ির দিকে যায়নি। যেখানে ঝামেলা হয়েছিল সেখানে গেছে। গিয়ে শুনল নাবিলা নাবিলকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আশেপাশে কাছে বলতে এই ক্লিনিকই। এদিকেই আসবে বুঝতে সময় লাগেনি, তাই সোজা এখানেই চলে এসেছে। নাবিলা তাদের দেখেই চোখ তুলে তাকাল। তাকিয়ে হালকা হাসল, যেন কিছুই হয়নি। খালিদ এই হাসি দিকে এক পলক তাকাল। তারপর বড় একটা শ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল। তবে নাজিম চিন্তিতভাবে এগিয়ে বলল, তোর কিছু হয়নি তো মা? নাবিলা দুপাশে মাথা নাড়ল। মেয়ে যে ঠিক আছে, তাতেই নাজিমের শক্তি ফিরে এলো। তাই নিজের গতিতে বলল, ওই শয়তানকে আবার হাসপাতালে আনতে গেছিস কেন? এমন দুচার ঘুষিতে কি হয়? বাসায় ফিরে গোসল করে দুটো নাপা খেলেই সব ঠিক। অযথা কতগুলো টাকা নষ্ট। নাবিলা কিছুই বলল না। সারা জীবন যে কাগজের নৌকার মতো টাকা জলে ভাসিয়ে এসেছে, তার টাকা চিন্তা দেখে কি বা বলবে সে? তবে নাজিম আশপাশে তাকিয়ে আগের মতোই বলল, কোথায় হতচ্ছাড়া? তোর মা যে কথায় কথায় চাপড়ে দাঁত খুলে আসলে ভুল করে না। এমন বান্দর পুলাপানের জন্য চর থাপ্পড়ই ঠিক। নাবিলা এবারও কিছু বলল না। তবে নাবিলার বাবা যে কার্টুনের এক পিস, খালিদ ভালো করেই জানে। যে কোনো ডাক্তারের কাছে গিয়ে তিনি ঝামেলা পাকিয়ে ফেলতে পারে। এত ঝামেলায় আর নতুন ঝামেলা ভালো লাগবে না। তাই সব সময়ের মতো অতি কোমল নরম গলে গিয়ে বলল, চাচা, আপনি নাবিলার সাথে এখানেই বসেন, আমি দেখছি। আরে তুমি কি দেখবা? আজকাল ডাক্তারগো তো আর তুমি চিনো না। সব বাটপার।
তার কথা শুনেই আশপাশের মানুষ চোখ ফিরিয়ে তাকাল। খালিদ দেখে আগের মতোই বলল, সমস্যা নেই চাচা, আমি দেখছি। আপনি বরং নাবিলাকে পানি, হালকা পাতলা কিছু খাবার কিনে দিন। বলেই আর দাঁড়াল না। কথা বললেই সময় নষ্ট। ওইদিকে থানায় ওই বদমহিলা লাগিয়ে ফেলেছে আরেক ঝামেলা। ডাক্তার আগেই দেখানো হয়ে গেছে, এখন নার্স ড্রেসিং করছে। ওরা ছিল বেশ কয়েকজন, নাবিল একা। তাই তার মারধরের পরিমাণও বেশি। নাক মুখ বলতে গেলে থেতলে গেছে। খালিদের উপরের পোষা রাগ যে এর ওপর ঢেলেছে তাতে সন্দেহ নেই। অবশ্য থাকারই কথা। ছোটবেলা থেকেই তার রেকর্ড ভালো না। এতিম পুলাপান, বড় হয়েছে এতিমখানায়। এই কাউন্সিলর সেলিম চাচা তার আপন কোন চাচা না, দূর সম্পর্কের চাচা। তার শক্ত মানুষ দরকার ছিল, তাকে নিয়ে এসেছে। আর আসতেই ধীরে ধীরে সব নিজেদের হাতে নিয়েছে। এটা বাকি সবার হজম করা চারটিখানি কথা না। তাই স্বাভাবিকভাবেই পাশের চেয়ারে বসতে বসতে বলল, রক্তের তেজ জায়গা মতো দেখাতে হয়। সব জায়গায় দেখাতে গেলে হিতে বিপরীত হয়। হোক, তাই বলে মুখ বুঝে বোনের অপমান হজম করব? হজম করতে তো বলছি না। বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে। আপনি করেন? আমি তো আর তুমি না। আপনি কি? আমি খালিদ। আমার সামনে রাস্তার কুকুরে ঘেউ ঘেউ করবে না। তা ঠিক। তবে পিঠ পিছে ঠিক আঙুল তুলতে পারে। একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি বিয়ে টিয়ে করছেন না কেন? খালিদ হাসল। হেসে নড়ে চড়ে আরাম করে বসে বলল, কেন, আমি বিয়ে করলে তোর বোনের বদনাম শেষ? নাবিল উত্তর দিল না। খালিদ, আপার ব্যাপারটা কি সে বুঝতে পারে না? বোঝার মতো কিছু চোখেও পড়ে না? খালিদ ভাইয়ের মতো, আর আপা তো আপাই। বাড়ির সবাইকে দেখে গলে ভদ্রভাবে কথা বললেও আপার সাথে সেইটুকুও নেই। এমনকি আপার দিকে অতি দরকার ছাড়া তাকিয়েও দেখে না। তারপরও যদি সামনাসামনি পড়ে চোখ নামিয়ে নেয়, সেই নামিয়ে নেওয়ার মাঝে অন্য কিছু নাবিলের চোখেও পড়ে না। অথচ লোকে কত কথা বলে। তবে একটা কিন্তু অবশ্যই আছে। এই যে খালিদ ভাই খবর শুনেই এখানে চলে এসেছে, এমন তিনি নিশ্চয়ই এলাকার সব ছেলেদের কাছেই দৌড়ে যাবেন না। বরং এলাকায় তার মতো হাজার ছেলে আছে। এমন ঝামেলা অহরহ হচ্ছে। সেই ক্ষেত্রে সবাই উল্টো খালিদ ভাইয়ের কাছেই যায়। শুধু তাদের ক্ষেত্রেই সব কিছু একটু ভিন্ন হয়। আর হয় বলেই এই যে এত এত কথা। নাবিল, দুনিয়ার লোকের কাজ হচ্ছে বলা, তারা বলবেই। সব কিছু গায়ে মাখতে নেই। এরপর থেকে এমন কিছু হলে অন্তত আপার কথা ভেবে চুপ থাকবে। কুকুর সুযোগ পেলে মানুষকে কামড়ে ধরবে, এটাই স্বাভাবিক। তবে মানুষ কখনো সাথে সাথে কুকুরকে কামড়ে ধরবে না। সে ধরবে সুযোগ মতো। আমি তো আছি, সেই সুযোগের জন্য অপেক্ষা করবে। নাবিল হাসল। এজন্যই খালিদ ভাইকে তার ভালো লাগে। তিনি সবকিছু করেন ঠান্ডা মাথায়। তাই হেসেই বলল, আমাদের সব বিপদে দৌড়ে আসেন, আমার আপার বেলায় এত পিছিয়ে কেন? খালিদ ভ্রু কুঁচকে তাকাল। নাবিলের ড্রেসিং শেষ। নার্স সব গুছিয়ে ওষুধ বুঝিয়ে দিয়ে যেতেই নাবিল বলল, কেউ আপার পেছনে লেগে আছে। বিয়েগুলো ভাঙছে। খালিদ নিজেও উঠে দাঁড়াল। দাঁড়াতে দাঁড়াতে বলল, লোকের কথা শুনে যারা বিয়ে ভাঙে তাদের মতো মানুষের সাথে সম্পর্ক না হওয়াই তো ভালো। এমন মানুষ খুঁজে বের করো যে সব কিছুকে তুচ্ছ করে এগিয়ে আসবে। এমন মানুষ নাটক গল্পে হয়, বাস্তব ভিন্ন। নাটক গল্প সব বাস্তবের ধোঁয়াশা থেকেই হয়। বিয়েগুলো কি আপনি ভাঙছেন খালিদ ভাই? খালিদ হেসে ফেলল। হো হো করা হাসি। তার বিশাল মুখের বিশাল হাসিটা ক্লিনিকের ছোট্ট কেবিনটা গমগম করে উঠল। তারপর শান্ত হয়ে সেই কথার দিকে আর গেল না, বরং ঘুরিয়ে বলল, থানায় যাওয়ার মতো এনার্জি আছে? নাবিল ভ্রু কুঁচকে তাকাল।
খালিদ আগের মতোই হেসে বেরোতে বেরোতে বলল, এত অবাক হয়েও না ছেলে। যে বোম ঘরে নিয়ে বসে আছো, সেই বোম থানায় গিয়ে ঘণ্টা বাজিয়ে ফেলেছে। চাচাকে ফোন করে তোমাদের নিয়ে সোজা থানায় যেতে বলেছে। নাবিল হাসল। তার মায়ের পুরো জীবনে হজম বলে কোনো শব্দ নেই। আর এখানে তার মেয়েকে রাস্তায় ইপটিজিং, ছেলেকে মারধর, সে বুঝি ছেড়ে কথা বলবে? তারা তো ভালোই, তার গালেও যে কয়টা পড়ে আল্লাই জানে। নাবিল, হুম, নাবিলাকে থানায় নেওয়ার দরকার নেই। আমি পরিচিত অটো বলে দিচ্ছি, ঠিক বাড়িতে পৌঁছে দেবে। বাকিটুকু আমি সামলে নেব। নাবিল আর কিছু বলল না। আপাকে সত্যিই না নিলেই ভালো হবে। ডাক্তার ওষুধ দিয়েছিল, সেগুলোও সময় মতো খাওয়া হলো না। ধুর, সে বেরিয়েই বাবাকে বলল। নাজিম মেয়ের শুকনো মুখ দেখে নিজেও সম্মতি দিল। তাছাড়া সিয়ানা মেয়ে থানায় দৌড়াদৌড়ির দরকার কি? রোকেয়াও ফোন করে বলল, ওই হারামজাদারাও নাকি এসেছে। থানার ভেতরে গিয়ে কি গুটুর গু নাকি করেছে। এখন তাদের কেশি নিচ্ছে না। তবে যাই থাক, এই ভর সন্ধ্যায় মেয়েকে একা ছাড়ায় তার মন সায় দিল না। তাই তাদের যেতে বলে নাবিলাকে বাসায় পৌঁছে দিতে গেল। দিয়ে তারপরে যাবে। অবশ্য দেরি হলেও সমস্যা নেই। তার বউ আছে, সে একাই 100তে 500। এদিকে থানায় লেগে গেছে দুনিয়ার ঝামেলা। তারাও তাদের লোক নিয়ে হাজির। যত মার নাবিল দেয়নি, তার 4 গুণ তাদের চোখে মুখে দেখা গেল। তারাও উল্টো কেস করবে। তারা নাকি কিছুই করেনি। একা একা এই পাগল মেয়ে হেঁটে যাচ্ছিল। মাথা যে সমস্যা ছিল, তা তো পুরো এলাকাই জানে। তারা ভেবেছে হারিয়ে গেছে কি না। তাই এগিয়ে জিজ্ঞেস করতে গিয়েছিল। এই ছেলেটা তো খালিদের জন্য এমনিতেই মাটিতে হাঁটে না, অকারণে তেজ দেখিয়েছে। ব্যাস, লেগে গেছে। তাদের বলতে দেরি, কোকিয়া এক চর একজনের গালে পড়তে দেরি হয়নি, তার মেয়েকে বলে পাগল। এত সাহস! নাবিল এদের আস্ত রাখছে কেন? নাবিলের জায়গার সে থাকলে মাথা সেচে না ভর্তা করে ফেলত। তারাও কম কি, যা মুখে আসছে বলছে। আর এদের মাঝে আসাদুজ্জামান পড়েছে মহাফেছাদে। সে এসেছে মাত্রই, এলাকায় পা রাখতেই শুনে এই কাহিনী। তাই বাড়ির দিকে আর যায়নি। রোকেয়াকে ফোন দিতেই শুনল থানায়। থানায় আসতেই দেখে এই কাহিনী। অনেক কষ্টে রোকেয়াকে ফেরাল। এমন মার মুখ মহিলা সে জীবনে দেখেনি। থানার পুলিশ দুই পক্ষকে শান্ত করল। আসাদুজ্জামানকে ভাইয়ের বউ সামলে রাখার অনুরোধ করলেন। হাজার হলেও রিটায়ার্ড আর্মি, সেই হিসেবে কিছুটা সম্মান করেই বললেন। বললেও রোকেয়ার উপরে বেজায় বিরক্ত। তবে খালিদের নাম শুনে করা করে কিছু বলল না। তবে অন্য পক্ষও ফেললা না। খালিদের চাচা এবার পরপর দুবার কাউন্সিলর হলেও এর আগে তারা ছিল। এলাকায় তাদের রাজত্ব কম না। তাছাড়া এসেই তারা পকেটে যা ঢালার ঢেলেছে। যাতে যাই হোক, কেসটা টেসের দিকে যেন না যায়। তাই বিরক্ত কণ্ঠেই বলল, পাশাপাশি এলাকার ছেলে মেয়ে দুপক্ষেরই ভুল আছে। তাই এলাকায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে মিটমাট করে ফেলেন। তার সাথে এও বোঝালেন, থানার মধ্যে কারো গায়ে হাত তোলা অপরাধ, সেই অপরাধ তারা দেখছে না। তাই সব ভুলে বাড়িতে ফিরতে। তখনই খালিদ থানায় পৌঁছাল। সে অবশ্য আশেপাশে কিছুই দেখল না। সে গেল সোজা অফিসার ইনচার্জের রুমে। ভেতরে গিয়ে কি করল কে জানে। তবে তার কিছুক্ষণ পরেই পুলিশের সব ভোল পাল্টে গেল। আর ওই পক্ষের লোকেরা রেগে ফেটে পড়ল। কোকিয়া সবই দেখল। দেখে তার তেমন পরিবর্তন হল না। বরং সব কটার বিরুদ্ধে ইপটিজিংয়ের কেস করল, করে খালিদকে ভ্রু কুঁচকে বলল, তুমি আমার পুরো গোষ্ঠী থেকে দূরে। খালিদও গলে গিয়ে বলল, আমি সব সময় দূরেই চাচি। এই ভেমরা মার্কা মুখ নিয়ে গলে যাওয়ার নাটক করবে না। একবার শুধু বাগে পাই, চিপড়ে রস বের করে ফেলব। ফাজিলের ফাজিল বলেই হনহনিয়ে বেরিয়ে গেলেন। নাবিল দেখে বড় একটা শ্বাস ফেলে বলল, কিছু মনে করবেন না,
খালিদ ভাই। মা সবার সাথেই এমন। খালিদ হেসে ফেলল। আসাদুজ্জামানও সেই হাসি দূর থেকে দেখল। দেখে মাথা নাড়ল। কত টাকা খাইয়েই সব সেট করল, কে জানে। নাবিলা বাড়ি ফিরল নিস্তেজ হয়ে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। আসমানি খালা দরজা খুলতেই সোজা রুমে চলে এলো। এসে চুপচাপ অনেকক্ষণ সেভাবেই বসে রইল। নাবিলার রুমটা সুন্দর না, আহামরি তেমন কিছু নেই। নোভার রুমের মতো আধুনিকতার ছোঁয়া নেই, ড্রেসিং টেবিলের সামনে কসমেটিক্সের বাহার নেই। নেই হাজার রকম শৌখিন জিনিস। তবে সুন্দর একটা বইয়ের তাক আছে। সেই তাক ভর্তি হাজারো গল্প উপন্যাসের সমাহার আছে। আছে ছিমছাম গোছানো, পরিপাটি, স্নিগ্ধ কোমল একটা আবেশ। সেই আবেশের সাথে আছে, দেখলেই ঘুম ঘুম পায় এমন সিম্পল একটা ডিভান। সেই ডিভানের সামনে আছে, নরম কোমল বিছানা বরাবর বড় একটা জানালা। যেই জানালা খুললে, শহরের ধুলোবালিতে মনমাতানো বাতাস গা ছুঁয়ে না গেলেও, মধ্যরাতে চাঁদের জ্যোৎস্না ঠিক ছুঁয়ে যায়। সেই জানালাটা খুলেই নাবিলা বিছানায় শুয়ে পড়ল। দাঁতের ব্যথা, মাথা ব্যথার ঘোরের মাঝে কেউ ফিসফিস করে বলল, এই নাবিলা, আমার হবে। নাবিলা দুহাতের চাদর মুড়িয়ে, মাথা চেপে ধরল। তখনই মৃদু একটা বাতাস তাকে ছুঁয়ে গেল বারান্দায় রাখা উইন্ড চাইমটাও। তাই তো সাথে সাথেই টুংথাং করে বেজে উঠল। ঠিক তখনই বেজে উঠল তাদের বাড়ির কলিং বেল। নাবিলা যেমন আছে, তেমনই পড়ে রইল। তবে নোভা দৌড়ে এগিয়ে এলো। এসেই দরজা খুলল। খুলতেই অপূর্ব হেসে বলল, হেই, প্রিটি গার্ল। গুড ইভনিং। আপনার গুড ইভনিং, আমাদের না। অপূর্ব আগের মতোই হাসল। এলাকায় আসতেই সব শুনল। শুনেই বাবা থানার দিকে গেল। সে নিজেও অবশ্য যেতে চেয়েছিল। তবে বাবা একটু হেসে বলল, তুমি বাসায় যাও, ফ্রেশ হও। আমরা আসছি। বাংলাদেশে এইসব আহামরি কিছু না। অহরহ হচ্ছে। মানুষ দেখে, দুদিন এলাকা, চায়ের দোকানে রমরমা গল্পের মতো চলে, তারপর আবার যাতাই। কারো মনেও থাকে না। অপূর্ব তার দুহাতের শপিং ব্যাগগুলো নোভার হাতে ধরিয়ে দিয়ে আগের মতোই দরজার সামনে জুতা খুলল। খুলে সেখানে রেখেই রুমের দিকে এগোল। নোভা অবাক হয়ে বলল, এগুলো কি? আমি কি জানি কি করব? যা ইচ্ছে। অপূর্ব রুমে চলে গেছে। নোভা কি করবে, বুঝে উঠতে পারল না। তাই নাবিলার রুমে চলে এলো। এসে সব ব্যাগ এক এক করে খোলা শুরু করল। মায়ের মেজাজ 100 ডিগ্রিতে চড়ে আছে। সবার ঘণ্টা বাজালেও, আপাকে কিছু বলবে না। তাই বলবে আপা কে দিয়েছে। নাবিলা সব কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখল। জামা কাপড় তো ভালোই, পারফিউম, ওয়াচ, চকলেট কিছু আর বাকি রাখেনি। সে তার মতো উঠে দাঁড়াল। কিছু খাওয়া দরকার। খেয়ে টেয়ে ওষুধটাও শুরু করা দরকার। তবে বেরুতেই দরজার সামনে সেই কালকের জুতোজোড়া দেখল। ধুলো বালিতে মাখামাখি। সে কিচের রুমের দিকে না গিয়ে, আগে জুতোর দিকে গেল। ঠিক তখনই পুরো বাড়ি অন্ধকারে তলিয়ে গেল। নোভা তো এক চিৎকার দিল। তাদের বাড়িতে আইপিএস আছে। কারেন্ট আসা যাওয়া করে, তাই কখনো এমন অন্ধকার হওয়ার কথা না। আসমানি খালার গলার আওয়াজও পাওয়া গেল। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নাবিলা মাথা ঘামাল না। সারা রাত ঘরের এই কোণা ওই কোণা হাঁটাহাঁটি করে। পুরো বাড়ি তার মুখস্থ। তাই এগিয়ে নিচু হয়ে জুতোজোড়া নিয়ে সোজা ফিরে দাঁড়াতেই খেল এক ধাক্কা। যেন তেন ধাক্কা না, বলতে গেলে ছিটকে পড়ল। কোনো স্বাভাবিক মানুষ অন্ধকারে এমন হন্তদন্ত হয়ে হাঁটতে পারে তার ধারণাই ছিল না। আর পড়তে না পড়তেই অন্ধকার থেকে ভেসে এলো, ও শিট, শিট। নোভা, ইজ দ্যাট ইউ? সরি। আমি তো আমার জুতোর জন্যই এসেছিলাম। হঠাৎ লোডশেডিং হবে, আমার ধারণা ছিল না। বলেই যেভাবে হন্তদন্ত হয়ে হেঁটে এসেছে, তেমনি হন্তদন্ত হয়ে ধরার জন্য অন্ধকারে এগিয়ে নিচু হল।
আর তখনই দ্বিতীয় অঘটনটা ঘটল। অপূর্ব ঝট করে সোজা দাঁড়িয়ে গেল। নাবিলার নিঃশ্বাস বন্ধ হয়ে পুরো শরীর শক্ত হয়ে গেল। ঠিক তখনই নোভা পেছনে থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট তাদের দিকে ধরল। আলো ফেলে অবাক হয়ে বলল, আল্লাহ, কি হয়েছে আপা? পড়লে কিভাবে? নোভার কণ্ঠস্বর শুনে অপূর্ব চমকে পেছনে ফিরল। তারপর সাথে সাথেই আবার সামনে তাকাল। আধো আলো আধো অন্ধকারে সেই শক্ত হয়ে যাওয়া মুখটার মানুষটাকেও এক পলকে তাকিয়ে দেখল আর মনে মনে আবারও বলল, শীত, শীত, শীত। নাজিমের পুরো নাম নুরুজ্জামান নাজিম। এই নামে অবশ্য এখানের কেউ চিনে না। পুরো কাজী পাড়ার সবাই চিনে শুধু নাজিম নামে। অনেকে নাট বল্টু নাজিমও বলে। তবে তার মায়ের কাছে ছিল বাবু, তার আদরের ছোট ছেলে বাবু। তাদের দুই ভাইয়ের নাম নিয়ে তাদের মায়ের তেমন মাথা ব্যথা ছিল না। তিনি তার আদরের হাবু আর বাবুতেই সন্তুষ্ট ছিলেন। তবে সমাজ, স্কুল, কলেজে এই নাম চলার কথা না। তাই তাদের বাবা এক গরু কেটে দুই ছেলের আকিকা সম্পূর্ণ করলেন। করে সমাজে টেকার মতো ভারী আর ওজনদার নাম রাখলেন। বড় ছেলের নাম আসাদুজ্জামান নাসির, ছোট্টার নাম নুরুজ্জামান নাজিম। সেই নামই কেটে ছেটে নাসির আর নাজিম পর্যন্ত এসে ঠেকেছে। তবে শুধু এই ইট পাথরের শহরে। গ্রামে তাদের এখনও তাদের এক নাম হাবু আর বাবু। অপূর্ব ছিল তাদের মায়ের বড় নাতি। ছেলে মেয়ের ঘরে একমাত্র অপূর্ব বলতে গেলেই কিছুটা আদর দাদির পেয়েছে। নাবিলা তো তখন সবেমাত্র দুনিয়ায় আসা। এলেও কোকিয়া অতি দরকার ছাড়া কখনো গ্রামে যায়নি, গেলেও মায়ের ধারে কাছে খুব একটা ঘেঁষতে দেয়নি। সেই দিকে ভাবি ছিল অন্যরকম। বাচ্চারা দাদা দাদির আদরের আঁচলের মুড়িয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। তাই যা আদর দেওয়ার, তার মা বুক উজাড় করে অপূর্বকেই দিয়েছেন। অপূর্বর এই সব খুব একটা মনে থাকার কথা না, তাই এটাও নেই। তাদের বাপ চাচার হাবু বাবুর মতো তারও এক অতি সুন্দর এক নাম তার দাদি দিয়ে গেছেন। আর সেই অতি সুন্দর নাম হল গেদা। অপূর্ব শুনেই হেসে ফেলল। তার মনে না থাকলেও এই নাম সে জানে। মা বাবার ব্যাপারে কখনো কিছু না বললেও দাদির ব্যাপারে বলে। দাদির সঙ্গে তার বন্ডিং অন্যরকম ছিল। হেসে ফেলল নোভা, নাবিল। তাদের আইপিএসে কি সমস্যা হয়েছে এখনও ঠিক বলা যাচ্ছে না। বাড়ির সবকিছু দেখাশোনা করেন বড় চাচা। তিনি ফিরেই চেক করলেন। পানি টানি সব ঠিকই আছে। কানেকশনে কোনো সমস্যা হয়েছে কি না বুঝতে পারছেন না। তাই কাল পর্যন্ত কষ্ট করতেই হবে। তাই এই দ্বিতীয়বারও যখন তাদের বাড়ি অন্ধকারে তলিয়ে গেল, এটা নিয়ে তাদের আর কারো মাথা হল না। কারেন্টের কাজে আসা যাওয়া। তাই গরমের বেরাম ছাড়া তারা কোনো কষ্টে টষ্টে নেই। বরং তারা জমিয়ে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। সেই আড্ডার মধ্যমণি হচ্ছে বাবা। সে এমনিতেই আমুদে মানুষ, তার মধ্যে ঢোলের বাড়ি হিসেবে আজ অপূর্ব আছে। তাই আড্ডা জমে উঠতে সময় লাগেনি। অবশ্য চারজন মিসিং। সেই চারজনের প্রথমে আছে তাদের বড় আপা। সে সামাজিক রীতিনীতিতে এমনিতেও নেই। নিজের রুমে সে পড়ে পড়ে ঝিমুতে পছন্দ করে। তাই আজও পড়ে পড়ে ঝিমুচ্ছে। দ্বিতীয় বড় চাচাও নেই। কাল রাত ছিল তার নির্ঘুম, আজ সারাদিন গেছে দৌড়াদৌড়িতে। বয়স তো আর কম না। শরীর ঝিমিয়ে গেছে। তাই থানা থেকে ফিরে কয়টা খেয়েই গা এলিয়ে দিয়েছে। এই গরমেও দিন দুনিয়ায় হুঁশ নেই। আপা এক ফাঁকে ঠিক জানালা খুলে মশারি টানিয়ে দিয়েছে। আর আসমানি খালা তো খালাই, গরম থাক, ঝড় তুফান যাই থাক, রাত হলে সে দুনিয়ায় কাউকে আর চেনে না। তার তখন একটাই গন্তব্য, ঘুম। আর সে তার গন্তব্যে ঠিক পৌঁছে গেছে। আর এর মধ্যে সর্বশেষ হল তার মা জননী। তিনি অবশ্য এখনও ঘুমোতে যাননি। থানা থেকে ফিরে নাবিলকে একচোট হুমকি ধমকি দিয়েছেন। দিয়ে সোজা বলেছেন, খালিদের কাছ থেকে দূরে। একদম দূরে। যদি আর একবার আশেপাশে থাকা তো ভালোই, কোনো কথাও শোনা যায়, সোজা বাড়ি থেকে বাইরে। নাবিলের শুনে কোনো ভাবান্তর হয়নি।
তবে এই ছেঁচা মুখে আজ আর এক্সট্রা চর থাপ্পড় পড়েনি, আপাতত সে এতেই খুশি। তারপর আকডুক বাকুম করে নিজের রুমে চলে গেছেন। ড্রয়িং রুমের হিহিহাহা সবই তার কানে যাচ্ছে, আর বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলছে। তবে বাড়ির মেহমানদের তো আর চাইলেই কিছু বলা যায় না। তাছাড়া দুদিনের জন্য এসেছে, আবার চলে যাবে। এই দুদিনের জন্য চোখমুখ কালো করে ভাসুরের সাথে মনোমালিন্য করতে চাইছে না। তাই তার এমন ভাব, যা খুশি করুক। তার মধ্যে নিয়ে এসেছে একগাদা শপিং করে। মা দেখে কিছু বলেননি, খুশিও হয়নি, বেজারও না। তবে খাবার টেবিলে একটুখানি ভদ্রতার হাসি হেসে বলেছেন, এই সবের প্রয়োজন ছিল না। অপূর্ব ভাইয়া তার মতো হেসে বলেছে, মাঝে মাঝে প্রয়োজনের বাইরেও কিছু করতে হয়, চাচি। আর আমি খুবই দুঃখিত, বাহির থেকে কিছু আনতে পারিনি। আসলে এখানের সম্পর্কে তো আমার কোনো ধারণা ছিল না। মা আর কিছু বলেনি। তার নিজের ব্যাপার ছাড়া কোনো কিছুতেই তার আগ্রহ নেই। তাই নিজের মতো খেয়ে রুমে চলে গেছেন। আর তাদের আড্ডা ঝমঝমিয়ে এগিয়ে যাচ্ছে। সেই যাওয়ার মাঝেই বাবা আরও আরাম করে বসে বললেন, আর এই গেদার জীবনের সবচেয়ে মহামূল্যবান কাজটা কিন্তু এই চাচার গলা জড়িয়ে ধরেই করেছে। হাজার দূরে যাক, হাজার বড় হোক, আসল কাজ তো এই চাচাকে দিয়ে হয়েছিল। অপূর্ব ঠোঁট টিপে হাসল। নাবিল প্রথমে বুঝল না, নোভা তো আরও বুঝল না। সে বসেছে বরফের টুকরো বাটিতে নিয়ে, একটু পরপর মুখে ঘষছে। যে গরম, সকালে উঠেই দেখবে ৩-৪টা পাহাড় মুখে উকি দিয়ে আছে। আর এই পাহাড় নিয়ে তো আর ভার্সিটিতে যাওয়া যায় না। তাই দেহ জাহান্নামে যাক, মুখ আগে ঠান্ডা। তাই সেই বরফ এক টুকরো হাতে নিয়েই বলল, কিসের আসল কাজ? নাজিম আয়েশে কণ্ঠে বলল, আরে, বড় ভাই তো তখন দুনিয়ায় ব্যস্ত। মা ফোন করে বলল, ও বাবু, আমাগো গেদার সুন্নতে খতনা করব। হাবুর তো ছুটি মেলে না। তুই বাড়ি তো আয়, তাড়াতাড়ি আয়। এমন কাজে একটা বেটা মানুষ না থাকলে চলে? ছেলেটা ভয়ে আধমরা। চাচা হিসেবে একটা দায়িত্ব আছে না? তাই সাথে সাথেই রওনা দিলাম। আর আমাদের বাড়ির একমাত্র গেদা চাচার গলা ধরেই মহামূল্যবান কাজের বিরাট চিৎকারটা দিল। নোভার হাতের বরফ ঠাস করে বাটিতে পড়ে গেল। তার বাপের আসলেই আক্কেল নেই। নাবিল এবার বুঝল। বুঝে হেসে গড়িয়ে পড়ার অবস্থা। নাজিম অবশ্য গড়িয়ে পড়ল না। সে বসে আছে খালি গায়ে, নিচে লুঙ্গি। আধুনিক হতে হতে পুরো বাড়িতে একটাও হাতপাখা পাননি। আপাতত হিসেবের খাতায় কাজ চালিয়ে যাচ্ছেন। সেই যাওয়ার মাঝেই আবার বলল, অপূর্ব যে কি পরিমাণ বিটলা ছিল রে, সেটা তার চেহারা দেখে বোঝার উপায় নেই। চেহারা তো না, যেন সরোবরে ফোটা কোমল পদ্মফুল। সে ডান, বাম, আসমান, জমিন কিছুই চেনে না। তবে কাজ, সে কি কিরে বাবা! মায়ের একটা মুরগির গায়েও ফোর থাকত না। তাজা জীবন্ত মুরগি হাঁটছে, খাচ্ছে, কিন্তু গায়ে একটাও ফোড়ো নাই। সুযোগ পেলেই টেনে হিচড়ে সব শেষ। সেটা তো থাক নিজেদের মুরগি। ফোর থাকলেও চলে, না থাকলেও চলে। জীবন আছে, এই তো কত। তবে পাশের বাড়িতে ছিল লাইয়ের বিরাট মাচা। কোন ফাঁকে গিয়ে গোড়ায় মাটি খুঁড়ে ভেতর থেকে কেটে আবার সুন্দর মতো ঢেকে চলে আসত, কেউ বলতেও পারত না। ব্যাস, ঘণ্টা পেরুতেই গাছ নেতিয়ে শেষ। কি হলো, কি হলো? ধরন্ত গাছ। পরে টেনে দেখতে গিয়ে দেখে গোড়া থেকে শেষ। অপূর্ব বসেছে নাজিমের পাশে। তার অবস্থাও খুব একটা সুবিধার না। নিচে হাফ প্যান্ট, নোভা আছে তাই আপাতত ম্যাগি হাতার একটা গেঞ্জি কোনোরকম গায়ে জড়িয়ে আছে। সেই গেঞ্জিও ঘামে গায়ে লেপ্টে আছে। তার মধ্যে অবশ্য তেমন ভাবান্তর নেই। সে হাত পা আরেকটু ছড়িয়ে বসতে বসতে বলল, এগুলো তো ট্রেলার ছিল, চাচা। এখন কি যে করি, তুমি ভাবতেও পারবে না। বলিস কিরে? জি ভাই, ভাবি তো ভদ্র সভ্য মানুষ। তুই এমন বংশছাড়া বিটলা হলি কোথা থেকে? অপূর্ব আবারও হেসে ফেলল।
তখনই নাবিলা রুম থেকে বেরোল। হাতে কতগুলো ভাঁজ করা কাপড়, গায়ে লাল জামা, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। রাতে গোসলের তার অভ্যাস নেই, তবে গত দুদিন কেমন সব ওলটপালট হচ্ছে। সারাদিন তো গোসল করার সুযোগও পায়নি, তার মধ্যে এই গরম, জান বেরোয় এই অবস্থা। তাই ঝট করেই গোসল সেরে ফেলেছে। তাকে দেখেই নাজিম গলা ছেড়ে ডেকে বলল, নাবিলা, কিচেনে গেলে ঠান্ডা কিছুর ব্যবস্থা করিস তো মা। জান তো বেরিয়ে যাবে রে। এসির নিচে থাকতে থাকতে চামড়া বরলোক হয়ে গেছে। এই সাধারণ গরমেই এখন ফোসকা পড়ার অবস্থা। নাবিলার কথা শুনেই অপূর্ব সেই দিকে তাকাল। আধো আলো, আধো অন্ধকারে অবশ্য চেহারা ঠিকঠাক বোঝা যায় না। তবুও অপূর্ব সোফায় গা এলিয়ে চাচার পেছনে দিয়ে ঠিক তাকিয়ে দেখল। তখন ধাক্কায় পড়ে নাবিলা হয়তো তার দিকেই তাকিয়ে বোঝার চেষ্টা করছিল, কে। আর সে ঝট করে ঝুঁকে নিচু হয়েছে। অন্ধকারে সে অনুমানটা ঠিক করতে পারেনি। ব্যাস, দুজনের মুখ বরাবর হয়ে গেছে। আর বরাবর হলে কি হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এমন অবস্থা যে কোনো ছেলে মেয়ের জন্যই অস্বস্তিকর, তাও যদি হয় সম্পর্কে বোন। অপূর্বের জোরতা, সংকোচ যতই কম থাক, তবুও একটা অস্বস্তি তখন ঠিক জেকে ধরেছিল। নাবিলার মনের অবস্থা অবশ্য অনুমান করতে পারেনি, তবে তার দিকে মেয়েটা ভুলেও তাকায়নি। নোভার দিকে তাকিয়ে আস্তে করে বলল, অন্ধকার তো, বুঝতে পারিনি, পড়ে গেছি। নোভা উত্তর দেয়নি। হঠাৎ অন্ধকারে সে নিজেই ভয় পেয়ে গেছে, আর আপা তো আরেক নমুনা। পড়ে যাওয়া বড় কথা না। তাই বিরক্ত সুরে বলল, আইপিএসে কি হলো? জানি না। এখন করবটা কি? নাবিলা উত্তর দিল না। নিজের মতো নিজের রুমের দিকে গেল। নোভা দেখে তার মতোই বলল, আপা অন্ধকারে পড়েছে, আপনার কাহিনী কি? অপূর্বও নিজের মতো বলল, নাথিং। আমি তো আমার জুতো জায়গামতো রাখতে এসেছিলাম। বলেই ছিটকে পড়া দুই কোণা থেকে দুই জুতা এক করে সুর একে রাখল। না থাকলে তো ভালোই। তবে আপনি আমার বোনের জন্য কুফা। বাড়িতে যখন থেকে পা রেখেছেন, আপা এখানে ওখানে শুধু ধপাস ধপাস করে পড়ছে। অপূর্ব তখন হেসে ফেলল। হেসেই ওই যে সাদা পর্দার আড়ালে রুমটা, সেটার দিকে আরেকবার তাকাল। সেই পর্দা ভেদ করে অবশ্য আর বেরি হয়নি। বেরিয়েছে একেবারে খাবারের সময়ে। তখন সব স্বাভাবিকই দেখল। সবাই ভাত মাছ খেল, আর সে খেল দুধে ভেজানো পাউরুটি। আসমানি খালা হাজার বলল, সারাদিন না খাওয়া, পেটে তো ভাতের এক দানাও নাই। শরীরে আসল শক্তি হল ভাত। আসো, ডাল দিয়ে চেচকিয়ে দুটো ভাত খাইয়ে দিই। এই ডাল ভাতে দাঁতের কিছু হইত না, আসমানির গ্যারান্টি। সেই শুনে সব সময়ে মতো হালকা হাসল। হেসে নিজের মতো খেল। এর মাঝে বাবা, ছেলে ফেরার খুশিতে আহ্লাদে জিজ্ঞেস করল, নাবিলা, অপূর্বর সাথে পরিচয় হয়েছে? তাদের যেই পরিচয় হয়েছে, ফার্স্ট মিটিংয়ে এমন পরিচয় কারো হয়েছে বলে মনে পড়ে না। তবে এই মেয়ে হেসে খুব স্বাভাবিকভাবে মাথা নাড়ল। যেন ফুলের তোড়া টোড়া সম্ভাষণওয়ালা পরিচয় হয়েছে। তবে একবারের জন্যও তার দিকে চোখ তুলল না। তার সাইড বাদে সবই করল খুব খুব স্বাভাবিকভাবে। কিন্তু কেন? আশ্চর্য! এমন আজব কিছিমের মেয়ে তো জীবনে দেখেছে বলে মনে পড়ে না। আর এই যে এখনও তাই করল। তার দিকে একটুর জন্য চোখ ফেরাল না। শুধু বাবর দিকে তাকিয়ে, বাবার উদ্দেশ্য হালকা হেসে মাথা নাড়ল। নেড়ে মায়ের রুমের দিকে গেল। কোকিয়া কপালে হাত, চোখ বন্ধ করে শুয়ে আছেন। নাবিলা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিজের মতো কাপড়গুলো কাবার্ডে গুছিয়ে রাখল। বাবা ফিরে কাপড় ছেড়ে এখানে ছড়িয়ে রেখেছে। সেগুলো ক্লথ স্ট্যান্ডে গুছিয়ে রাখতে লাগল। কোকিয়া যেভাবে ছিলেন, সেভাবেই চোখ বন্ধ করে বলল, খালিদের সাথে কি তোর কোনো যোগাযোগ আছে? নাবিলা উত্তর দিল না। কোকিয়া উঠে বসল। হাজার রাগের মাঝেও এই মেয়েটার ওপর তিনি রাগ দেখাতে পারেন না। তাই উঠে শান্তভাবেই বলল,
কথা বললে কথার উত্তর দিস না কেন? ইচ্ছে করে না। কেন? এমনি। আমার উচিত তোকে ঠাস করে কতগুলো লাগানো। সময় মতো লাগাইনি, তার ফল এখন ভোগ করছি। ভোগ করতে তো কাউকে বলিনি। আমাকে আমার মতো ছেড়ে দিলেই তো পারো। একবার দিয়েই তো ভুগছি। নিজের ওরজাতমাই বেঈমান। সেখানে মেয়ের কাছে আর কি আশা করব? নাবিলা ফিরে তাকালো। তাকিয়ে এগিয়ে এলো। এসে দাঁড়ালো মায়ের মুখোমুখি। দাঁড়িয়ে আগের মতোই বলল, নানুর কোনো দোষ নেই। কোকিয়া তাচ্ছিল্যের হাসি হাসল। তবে মুখে আর একটা শব্দ উচ্চারণ করল না। মুখ খুললেই যে তার মেয়েরই মরণ। মরতে মরতে একবার ফিরে এসেছে, আর কত? সে আগের মতো আবার শুয়ে পড়ল। নাবিলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কিচেন রুমের দিকে এগিয়ে গেল। ফ্রিজে ফ্রিজিং নাগেট, সমোচা ছিল। সেগুলো নিয়ে ভাজল, বরফকুচি মিশিয়ে ঠান্ডা শরবত করল। তারপর সুন্দর মতো গুছিয়ে ড্রয়িং রুমে এলো। ততক্ষণে অপূর্ব তার ল্যাপটপ খুলে বসেছে। সবাই উপুর হয়ে সেখানেই তাকিয়ে আছে। নাবিলা আস্তে করে টেবিলে রেখে ফিরে যাবে, তখনই অপূর্ব বলল, নাবিলা। নাবিলা সাথে সাথে ফিরল। তবে চোখ তুলে অপূর্ব দিকে তাকাল না। সে তাকিয়ে রইল, ওই যে ল্যাপটপটা সেখানে। অপূর্ব সেই নিচু চোখের দিকে তাকিয়ে বলল, চাইলে বসতে পারো। নোভা সাথে সাথে সুর মেলাল, হ্যাঁ, বসো না আপা। এমনিতেও তো এখন ঘুমাবে না। অন্ধকারে রুমে একা একা বসে করবেটা কি? নাবিলা কথা বাড়াল না, বরং স্বাভাবিকভাবেই এগিয়ে এলো। ল্যাপটপের সামনে সবাই ঝুঁকে বসে আছে। সে গিয়ে বসল বাবার পাশে গা ঘেঁষে। অপূর্ব ল্যাপটপটা আরেকটু ওই দিকে ঠেলে নিজে সোজা হয়ে বসল। নিজের ল্যাপটপের ছবি নতুন করে দেখার কিছু নেই। সে দেখল, ওই যে ল্যাপটপের দিকে দুটো ক্লান্ত চোখ, যেই চোখ দুটো কোনো কারণে তার দিকে ফিরে তাকাচ্ছে না। মানছে একটা ইনসিডেন্ট হয়েছে, অস্বস্তি কাজ করতে পারে। তবে চোখ মুখ পুরো স্বাভাবিক রেখে চোখ তুলে না তাকানোর মানেটা কি? আসাদুজ্জামান সব সময়ই ভরে উঠেন। চাকরিজীবন গেছে, তবে অভ্যাস রয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস, সে আর বাইরে যাবে কেন? তাই আজও তার অভ্যাসের হেরফের হল না। আজানের শব্দ ভেসে আসতেই ঘুম ভেঙে গেল। আর চোখ দুটো খুলতেই থমকে গেলেন। তার পাশ ঘেঁষে অপূর্ব শুয়ে আছে। সারা জীবন তার চুল 1 ইঞ্চি হয়েছে বলে মনে পড়ে না, আর তার ছেলের মাথা ভর্তি এলোমেলো চুল। যেই চুলে 12 মাসে চিরুনি পড়ে কি না, সন্দেহ। তবুও এই যে, কি শুভ্র সুন্দর একটা মুখ। যেই মুখের উপর এলোমেলোভাবে চুলগুলো পড়ে আছে। চুল এলোমেলো থাকলেও এই ছেলের মুখ থাকে সব সময় ক্লিন শেভ। ছেলেদের ক্লিন শেভ আর অতি ফর্সা রং ঠিক মানায় না, তবে তার ছেলেটাকে কেন জানি চমৎকার মানিয়ে গেছে। এই মানিয়ে নেওয়া চমৎকার ছেলেটার ভেতরে জোরতা সংকোচ কম না হলে, যেই বাবার সাথে সুখের কোনো স্মৃতি নেই, আদরমাখা দিন নেই, স্নেহের পরশের একটা মুহূর্ত নেই। সেই বাবার কাছে এত দিন পরে দৌড়ে চলে আসতে পারত না, এসে স্বাভাবিকভাবে জড়িয়ে ধরতে পারত না, না পারত এই যে এভাবে পাশ ঘেঁষে শুতে। নাবিলি পারবে না, অথচ সে বাবার কোলে হেলে খেলে, গলা জড়িয়ে বড় হয়েছে। তাই আসাদুজ্জামানও নিজের সব অস্বস্তি, জোরতা, সংকোচ দূরে ফেলে পিতার মমতা মাখা একটা হাত মাথায় রাখলেন। রেখে এলোমেলো চুলগুলো গুছিয়ে ছেলের কপালে আলতো একটা চুমু খেলেন। তার চোখে পানি, আফসোসের পানি। ছেলেটার শৈশব তার পাশেই গেছে, সে টেনে বুকে নিতে পারেনি। তার মতো হতভাগা পিতা বুঝি দুনিয়াতে আর আছে? অপূর্ব তখনই চোখ খুলে তাকাল। আসাদুজ্জামান অন্য পাশে ফিরে চোখের পানি মুছলেন, মুছে হেসে বললেন, ঘুমাওনি? অপূর্ব বাবার চোখের পানি দেখেছে। তবে সব চোখের পানি সবাইকে দেখতে হয় না। অপূর্বও দেখল না। সে নড়ে চড়ে উপর হয়ে শুতে শুতে বলল, উহুম। কেন? কেন? অপূর্ব নিজেও জানে না। ঘুম নিয়ে সমস্যা তার এই জীবনে নেই।
যেদিন এলো সেদিন রাতেও তো দিব্যি আরামে ঘুমালো। তবে কাল কিছু একটা বদলে গেছে। তাই আড্ডা শেষ হতেই অনেকক্ষণ বিছানায় গড়াগড়ি করল, বারান্দায় গিয়ে বসে বসে গুনগুন করল, ল্যাপটপে অনেকক্ষণ কাজ করল। তারপর যে জিনিস জীবনে করেনি, জোর করে ঘুমাতে চেষ্টা করল। আর করতেই ঘুরে ফিরে একটা জিনিস বারবার মাথায়, চোখের সামনে এলো। সেই সন্ধ্যার ইনসিডেন্ট। তার মনে যে এত পাপ, সে তো জানতি না। অথচ এই সব মামুলি ব্যাপার স্যাপার অনেক আগেই হজম হয়ে গেছে। যাওয়াই স্বাভাবিক, সে কোন গ্রেট ম্যান, নোবেল সোল টাইপের তো না। তো সাধারণ একটা ইনসিডেন্ট, মাথায় এভাবে সেট আপ হওয়ার কারণ কি? তার মধ্যে সম্পর্কে হয় বোন। মেয়েটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে। অবশ্য স্বাভাবিকের মাঝেও কিছুটা অস্বাভাবিক আছে। তবুও এই মেয়ের জায়গাটা অন্য কোনো মেয়ে হলে এত সহজে স্বাভাবিক হতে পারত না। আর তাকে দেখো, ঘুরে ফিরে এই মেয়ের চিন্তাই মাথায় আসছে। এই যে এখনো এসে গেছে। ধ্যাত বলেই অপূর্ব বিরক্ত মুখে বালিশের নিচে মাথা ঢুকিয়ে ফেলল। এই হাবিজাবি চিন্তা থেকে বাঁচার জন্যই ওই রুম থেকে এই রুমে চলে এসেছে। তার নানু সব সময় বলে, একা ঘরে শয়তান বেশি কাবু করে। আর দেখো, তার শয়তান তার সাথে সাথে এই রুমেও এসে গেছে। সো, মিস নাবিলা। রূপকথার গল্পে বিউটির ছোঁয়ার বিস্ট তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছিল, ফ্রগ প্রিন্স তার মানুষরূপ ফিরে পেয়েছিল। তো আমার জীবন এমন এলোমেলো হলো কেন? আসাদুজ্জামান তাকিয়ে তাকিয়ে ছেলের কাণ্ডকারখানা দেখলেন। দেখে বললেন, এখানে কি তোমার কোন সমস্যা হচ্ছে? উহুম। তাহলে? নাথিং। তাহলে ছটফট করছো কেন? অপূর্ব উত্তর দিল না। আসাদুজ্জামান নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বলল, বাবার সাথে নামাজ পড়তে যাবে, অপূর্ব? অপূর্ব সাথে সাথেই ঝট করে উঠে বসল। বসে বলল, এক্সট্রা পাঞ্জাবি আছে? আসাদুজ্জামান হাসলেন, হেসে বললেন, বাবাদের জিজ্ঞেস করতে হয় না, ছেলে। ডাইরেক্ট আবদার করতে হয়। অপূর্ব হাসল। হাসলেন আসাদুজ্জামানও। হেসে উঠে আলমারি থেকে এবার ঈদের সাদা রঙের পাঞ্জাবিটা বের করে দিলেন। পরে শুধু ঈদের নামাজ আদায় করেছিলেন, আর গায়ে দেওয়া হয়নি। তখন কি ভেবেছিলেন, দ্বিতীয়বার এই পাঞ্জাবিটা তার ছেলের গায়েই উঠবে? অপূর্ব তার বাবার রুমের বাথরুমেই ফ্রেশ হয়ে অজু করে নিল। বাবার চেয়ে সে কিছুটা লম্বা, চওড়া। একটু ফিটিং আর ছোট হলেও দেখতে খারাপ লাগল না। অজুর পানিতে ভেজা চুলগুলো পেছনে ঠেলে টুপিটা মাথায় পড়তেই আসাদুজ্জামান মনে মনে বেশ কয়েকবার, মাশাল্লাহ, মাশাল্লাহ, বলে ফেললেন। এই ছেলে এমন সুন্দর হলো কোথা থেকে, দেখত। তার নিজেরই না নজর লেগে যায়। বাবা ছেলে একসাথে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। একসাথে, এক কাতারে, কাঁধ বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। অপূর্ব ঠিক থাকলেও আসাদুজ্জামানের চোখ বারবার ভিজে এলো। তিনি কখনো কল্পনাই করেননি, তার ভাগ্যে এত সুখ জমা ছিল। তাই তো রবের দরবারে হাত তুলে হাজারবার শুকরিয়া জানালেন। নামাজের পরে দুজনের একজনও বাড়ি ফিরল না। বরং হেঁটে হেঁটে পুরো কাজীপাড়া ঘুরল। হোটেলে বসে সরভাষা দুধ চা, গরম গরম পরোটা আর ডাল সবজি দিয়ে নাস্তা করল। তার সাথে কত কত কথা, হাসি, দুষ্টুমি। আর এই সব কিছুর সাক্ষী হয়ে রইল, এই যে কাজীপাড়া, তার সকালের স্নিগ্ধ কোমল আলো, মৃদু বাতাস, পিছালা কালো রাস্তা আর এই যে, এই বড় বড় ইট পাথরের দালান। নাবিলার ঘুম ভাঙল ঠুকঠাক শব্দে। এই শব্দ এই বাড়িতে নতুন কিছু না, বরং নিত্যদিনের কাজ, অভ্যাস, বাড়ির প্রতিটা সদস্যের মতোই পরিচিত। আর এই পরিচিত শব্দে নাবিলার তেমন ভাবান্তর হল না। ভাবান্তর হল হিমশীতল রুমে। রাতে ছিল প্রচণ্ড গরম। এসির পাওয়ার জন্মের মতো কমিয়ে, কখন যে চোখ লেগেছে বুঝতে পারেনি। সকালের দিকে থাকে এমনিতেই আবহাওয়া ঠান্ডা, তার মধ্যে এসির এই হিমশীতল হাওয়া। কম্বল গায়ে থাকতেও কাঁপুনি অনুভব হচ্ছে। তখনই আসমানি খালা জানালা খুলে দিলেন।
তিনি কোনো কাজই নিঃশব্দে করতে পারেন না। এই কাজটাও পারলেন না। মাথার কাছে জানালা খুটখাট করতে করতে আরও সঙ্গে কি করলেন কে জানে, ধূপ ধাপ শব্দ হতেই লাগল। আর এই শব্দে নাবিলার ঘুমের ধফারফা হয়ে গেল। সে রাতে ঘুমায় বলতে গেলে প্রতিদিনই শেষ রাতে। কালও তার ব্যতিক্রম হয়নি। ড্রয়িং রুমের আড্ডা কখন শেষ হয়েছে তার জানা নেই। তবে সে কারেন্ট ফিরতেই চলে এসেছে। এসে যা করে তাই করেছে। কিছুক্ষণ বারান্দায় বসেছে, বই পড়েছে। শেষ রাতে পাশের বারান্দার গুনগুন গান থেকে বাঁচার জন্য কানে ইয়ারফোন গুজেছে। তারপর মোবাইলের গান শুনতে শুনতে কখন চোখ লেগেছে টেরই পায়নি। টের পেল একেবারে এই যে আসমানি খালার বদৌলতে। তার ঘুম কম। যতটুকু ঘুমায় সেটুকুও ছাড়া ছাড়া। তবে কাল রাতে যেটুকু ঘুমিয়েছে একটানা। তার ঘুমের রেকর্ড হিসেবে শান্তির ঘুম বলা যেতে পারে। তাই হয়তো শরীরটা আজ বেশ ঝরঝরে লাগছে। তখনই আবার শব্দ হল। না, এবার জানালা না বরং টেনে বারান্দার দরজা খোলা হচ্ছে। এই দরজা ধীরে সুস্থেও খোলা যায়। তবে ধীর সুস্থতা আসমানি খালার রেকর্ডে নেই। যেই জিনিস নেই সেটা আশা করা বোকামি। নাবিলা সেই বোকামি করল না, বরং সাথে সাথে চোখ খুলে তাকাল। ঘুম ভাঙলে চোখ আর বন্ধ করে থাকতে পারে না। তাই আজও পারল না। আসমানি খালা নিজের মতো বারান্দায় গিয়ে পরিষ্কার করলেন। নাবিলা দেখতে দেখতে উঠে বসল। তার বড় চুল ভালো লাগে না, তাই সব সময় কাঁধছোঁয়া। সেই চুল টেনে টুনে খোপা করল। একটু বড় হলেই নিজের চুল নিজেই কেচান। ফ্যাশন ট্যাশন এখন আর তার মধ্যে কিছু অবশিষ্ট নেই। তবে নোভার আবার কোমর ছোঁয়া চুল। এই চুল সে বড়ই যত্ন করে। অবশ্য শুধু চুল না, তার সবকিছুকেই যত্ন করতে খুব পছন্দ করে। নাবিলাও অবশ্য একসময় এমন ছিল। তার চোখ থেকে কখনো কাজল মুছে যেত না, হাওয়া লাগলেই কোমর ছোঁয়া চুলগুলো বাতাসে উড়ে বেড়াত। কপালে প্রায়ই থাকত কালো ছোট একটা টিপ। চোখে মুখে ঠোঁটে থাকত উপচে পড়া লাবণ্য। নাবিলা ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে ফেলল। তখনই সেই বন্ধ চোখের পাতায় ভেসে উঠল একটা হাসি হাসি মুখ। খুশিতে ঝিলমিল দুটো চোখ। যেই চোখ আর হাসি একমাত্র নাবিলাকে দেখেই হাসত। সেই হাসি হাসি চোখ দুটো দেখতে দেখতে নাবিলার সামনে সেই দিন অপূর্বর মনিটরে দেখা চোখ দুটোর সাথে মিশে গেল। আর যেতেই ফট করে চোখ খুলে তাকাল। আসমানি ঝাড়ু হাতেই নাবিলার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কি হইছে? নাবিলা সাথে সাথেই দুপাশে মাথা নাড়ল। আসমানি ফিরে আবার ঝাড়ু দিতে দিতে বলল, ধ্যানে পড়ে বইসো। আগে এসির পাওয়া বাড়াও। বরফ পড়া শুরু হইল বলে। নাবিলা হালকা হাসল। আসমানি সেই হাসি দেখল। প্রাণখোলা হাসি না, তবুও হাসলে মেয়েটাকে এত ভালো লাগে। তাই মনে মনে সাথে সাথেই বলল, মাশাল্লাহ। আল্লাহ, এই ভালো মেয়েটার সব দুঃখ এই হাসির মতোই ফুটাইয়া দাও। যেই মেয়েটার রাগ নাই, জেদ নাই, এই যে কাজের কামলা। কখনো সেই নজরে দেখে নাই। অসুখ বিসুখ হইলে রাত জেগে মাথার কাছে বসে থাকে। নিজের খাওয়ার কাজের ঠিক নাই। বাকি সবার কি সুন্দর খেয়াল রাখে। আর এই ভালো মনের ভালো মেয়েটার কপালে সব সুখ ফুলের মালার মতো গলায় ঝুলাইয়া দিও। নাবিলা হাত বাড়িয়ে এসির পাওয়া বাড়াল। আসমানি মনে মনে বড় একটা শ্বাস ফেলে বলল, সকালের নাস্তায় পাউরুটি খাইবা নাকি? নাবিলার দাঁতে ব্যথা নেই, তবে ডাক্তার দুদিন একটু সাবধানে থাকতে বলেছে। তবু পাউরুটি খেতে হবে এমন কিছু নেই। তবে কাল ভাত খেতে ইচ্ছে করেনি, তবে এখন করছে। তাই মাথা দুপাশে নেড়ে বলল, ভাত খেতে ইচ্ছে করছে খালা। পানি ভাত? ওই যে তুমি আলু ভর্তা শুকনো মরিচ ডলে খাও সেই রকম। এই বাড়িতে সকালে ভাতের ঝামেলা নেই। নোভা খায় কিসের ওটছাতার মাথা। বাকি সবাই পরোটা। তবে এই শহরের খাওনে তার মন ভরে না।
তাই প্রায় সময়ই ফ্রিজের করকরা ভাতে পানি দিয়ে চেটেপুটে খেয়ে ফেলে। এই মেয়ের এখন সেই ভাতই খেতে ইচ্ছে করছে। পাগল হলে যা হয়। তাই আগের মতোই ঝাড়ু দিতে দিতে বলল, খাইবার মন চাইলে খাইবা, এটা আর এমন কি? ভালো কথা, তোমার কি কিছু খোয়া গেছেনি? নাবিলা দুপাশে মাথা নাড়ল। আসমানি ঝাড়ু রেখে আঁচলের গিট খুলে কিছু বাড়িয়ে দিল। দিতে দিতে বলল, ঝাড়ু দিতে গিয়ে দরজার সামনে পাইলাম। তুমি তো কালকে সেখানেই ধপাস করে পড়ছিলা। ভাবলাম, তোমার কিছু কি না। অবশ্য দামি কোন জিনিস না, স্টিলের। তবুও দেখো। নাবিলা হাত বাড়িয়ে নিল। নিয়ে ভ্রু কুচকে নিজের হাতের দিকে তাকাল। চিকন একটা চেইন। না, স্বর্ণের না। একদম সাদা, চকচকে। আর যেটা বড় কথা, চেইনটা ছেঁড়া। এমন চেইন প্রায় সময়ই রাস্তার বখাটে বা ছাপরিদের গলায় ঝুলতে দেখা যায়, নয় বাংলা ছবির ভিলেনদের। অবশ্য এই চেইনটা একটু অন্যরকম। ছাপরিদের চেইনগুলো মোটা শিকল টাইপের হয়। এটার সেই রকম না, ডিজাইনটা অন্যরকম। সচরাচর এমন ডিজাইন চোখে পড়ে না। কাছে নিয়ে খেয়াল করলে বোঝা যায়, আমরা সুইসুতোয় ফুলের মালা যেমন একটার পর একটা গাঁথি, ঠিক সেই রকম। অজানা কোনো ফুল, ধাতুর রূপে একটার পর একটা গাঁথা হয়েছে। তবে এত সূক্ষ্মভাবে, দূর থেকে দেখলে চিকচিক করা শুধু চিকন পাতলা একটা চেইন ছাড়া কিছুই নজরে পড়ে না। কিন্তু যত কাছে নেওয়া যায়, ততই মুগ্ধ করে। নাবিলা মুগ্ধ হল কি না বোঝা গেল না। সে আগের মতোই ফিরিয়ে দিয়ে বলল, এটা আমার না, খালা। তো কার? নাবিলা উত্তর দিল না। চেইনটা কার, সে জানে। হঠাৎ ধাক্কায় পড়ার সময় সে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়েছিল। তখনই হাতে কিছু একটা লেগেছিল। হয়তো এই চেইনটাই। সে চুপচাপ উঠে বাথরুমের দিকে গেল। নাবিলা যেতেই আসমানি নিজের মতোই বেরিয়ে এলো। বড় ভাই আইপিএস খোলার লোক এনেছে। খুলে ঠিক করাতে নিয়ে যাবে। পুরনো হয়ে গেছে, চার্জার মনে হয় নিতে পারে না। সেই খোলাখুলি কিছুক্ষণ উকিঝুঁকি মেরে দেখল। আসাদুজ্জামান দেখে বলল, অপূর্বের রুমের সামনে গিয়ে ঠুকঠাক করিস না। কিছুক্ষণ আগে ঘুমালো। নিজে থেকে না ওঠা পর্যন্ত ডেকে তুলিস না। আসমানি মুখ বাঁকাল। তার না কত ডেকে তোলার শখ। সে মুখ বাঁকিয়েই বলল, আপনার কিছু খোয়া গেছেনি? আসাদুজ্জামান দুপাশে মাথা নাড়ল। এই বাড়িতে কিছু হারানোর চান্সই নেই। নাবিলা আছে, যেখানেই থাক, সময় মতো সব কিছু জায়গা মতো এসে হাজির। আসমানি আর সেখানেও দাঁড়াল না। স্বর্ণ টর্ণ হলে নিজেই মেরে দিত। এই 2 টাকার ছেঁড়া ছাতার মাথা নিয়ে চুন্নির খাতায় নাম লিখে লাভ নাই। তাই নোভার রুমের দিকে গেল। আর কারো জিনিস না হলেও, এই বান্দারি ঠিক হয়ে যাবে। এমন হাবিজাবির জিনিস একমাত্র এইজনই কেনে। নোভা আজ ভার্সিটিতে যাবে না। অনেক রাতে ঘুমিয়েছে, তাই এখনও ঘুম কাটেনি। তবে কারণ আরেকটাও আছে, দুপুরের পর তারা ঘুরতে বেরোবে। রাতে সবাই প্ল্যান করল। অপূর্ব ভাইয়া কিছুদিন আছে, সেই কয়দিন যাবতীয় কাজটা যে একটু নড়চড় হবে। তারা ঘুরবে ফিরবে। সেই ঘোরার বড় ট্যুরের মাঝে কক্সবাজার আর সাজেক আছে। মাঝারিতে আছে তাদের গ্রামের বাড়ি, যেখানে আপাতত বড় চাচা খামারবাড়ি করছে। আর ছোটর মধ্যে ঢাকার আশপাশ আছে। সেই আশপাশের মধ্যেই আজকের গন্তব্য, নিউ মার্কেট, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আর শেষ গন্তব্য হাতিরঝিল। সেখান থেকেই ডিনার করে একেবারে ফিরবে। নাবিল বড়, মাঝারিতে আছে। আপাতত এই থেতাবোতা মুখ নিয়ে ঘর থেকে বেরোবে না। মা আর আপাত জীবনেও যাবে না। তবে বাবা খুব আমোদে আছে। অনেক দিন পর তিনি মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ে প্ল্যান করছে। তাই এখন বড় চাচা, বাবা, অপূর্ব আর সে। বাদবাকিটা পরে দেখা যাবে। অপূর্ব ভাইয়ার অবশ্য অনেক কিছুই আগের দেখা। বড় চাচি শৌখিন মানুষ। ছেলেকে নিজের দেশ দেখাবে না, তা হয় নাকি? তাছাড়া বড় চাচার ডিভোর্সের পরপর তারা তো বাইরে যায়নি, গিয়েছে অনেক পরে।
এসএসসি ভাইয়া বাংলাদেশেই দিয়েছে। তার নতুন বাবা বিদেশে সেটেল ছিলেন। বিয়ের পরে তাদের নিয়ে গেছেন। সেই ঘরে ভাইয়ার এক বোন আছে। কি সুন্দর সম্পর্ক তাদের। কত ছবি, কত ভিডিও। কেউ দেখলে বলবেই না তারা সৎ ভাইবোন। কাল অর্ধেক রাত পর্যন্ত তো এসবি বসে বসে দেখল। সাথে অপূর্ব ভাইয়ার গল্প। কি সাবলীলভাবে মা, সৎ বাবা, বোন এদের নিয়ে গল্প বলেন। অথচ তার বাবা মা এমন কিছু করলে সে তো মরেই যেত, না হয় কাউকে মেরে ফেলত। এই যে একসাথের মার পেটের ভাই, সম্পর্ক তো চুলোচুলির মতো। তাই ঘুম ঘুম চোখে আসমানি খালার হাত থেকে চেইনটা নিয়ে ভালো করে দেখল। দেখতেই চোখ বড় হয়ে গেল। প্লাটিনামের চেইন। আর এটা অপূর্ব ভাইয়ার। প্রথম দিন থেকেই তো গলায় দেখেছে। কাল রাতে গলায় ছিল কি না অন্ধকারে খেয়াল করেনি। আসমানি শুনে কিছুক্ষণ শক খাওয়ার মতো বসে রইল। এই জীবনে এত বড় ঠক মনে হয় জীবনে খায়নি। নোভা তার অবস্থা দেখে খিলখিল করে হাসল। হেসে লাফিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। দাঁড়িয়ে ছেঁড়া জায়গাটা ধরে সুন্দর করে গলায় পড়ল। পড়তে পড়তে বলল, যার ভাগ্যের জিনিস তার ভাগ্যে আপনা আপনিই চলে আসে খালা। সেটা যার হাতেই পড়ুক, চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।